ওকে ওকে এভরিবডি, আমরা এতদিন ক্লাসগুলো করেছিলাম সেগুলো টোটালটাই বেসড অন দ্য ইনফরমেশন টেকনোলজি। ওকে, ইনফরমেশন টেকনোলজির ওপর বেস করে। ওকে, কিন্তু ইনফরমেশন টেকনোলজি ছাড়াও তোমাদের আরও আরেকটা ক্লাস এখান থেকে প্রোভাইড করা হয়, দ্যাট ইজ দ্য কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো প্রথমে একটু বলে রাখি যে কম্পিউটার অ্যাপ্লিকেশনগুলো কোন কোন জায়গাতে বিশেষ করে লাগবে। ইনফরমেশন টেকনোলজি যেটা রয়েছে সেটা টোটালটাই বেসড অন দ্য, আমরা যদি ডাব্লিউবিসিএস প্রিলি এবং মেন দেখি তো তার উপর বেস করে এটাকে স্ট্রাকচার করা রয়েছে। ওকে, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন যেটা, কম্পিউটার অ্যাপ্লিকেশন হচ্ছে কি বিশেষ করে বিভিন্ন রকম যে এক্সামসগুলো রয়েছে, লাইক স্টাফ সিলেকশনের যে এক্সামগুলো রয়েছে, সিজিএল, সিএইচএসএল, মাল্টিটাস্কিং। ওকে, এছাড়াও সামনে ফুড এসআইয়ের এক্সাম রয়েছে। ওকে, পিএসসি মিসলেনিয়াস বা ক্লার্কশিপ, এই সমস্ত জায়গাগুলোতে অ্যাকচুয়ালি থাকে কম্পিউটার অ্যাওয়ারনেস বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বলে দেবে, একটা কথা বলে দেওয়া থাকে। এবং যারা বিশেষ করে স্টাফ সিলেকশনের এক্সাম দেবে, তো সেই স্টাফ সিলেকশনের এক্সামে দেখবে তোমাদের কিন্তু অলরেডি কম্পিউটার অ্যাওয়ারনেসের কিন্তু একটা আলাদা ওয়েটেজ দেওয়া আছে। ওকে, সেখানে 20টা কোশ্চেন্স থাকবে অ্যান্ড দ্যাট শুড ক্যারি 60 মার্কস। ওকে, সুতরাং সেই জায়গাটা কিন্তু একটু তোমরা কম্পিউটার অ্যাওয়ারনেস বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের জায়গাটা একটু ভালোভাবে জোর দিয়ে পড়তে হবে। ওকে, আমরা আইটি অনেকগুলো ক্লাস করেছি। ওকে, তো আইটি যতগুলো ক্লাস হয়েছে। ওকে, এরপরে আমরা কিছু কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার অ্যাওয়ারনেসের উপরে বেস করে ক্লাসগুলোকে আমরা একটু এগিয়ে নিয়ে যাব। এবং একটা কথা বলে রাখি, ইনফরমেশন টেকনোলজির একটা পার্টের মধ্যে কিন্তু কম্পিউটার ডিভাইস বা কম্পিউটেশনসটা পড়ে। ওই জন্য হয়তো একটা দুটো কন্টেন্ট বা একটা দুটো টপিক হয়তো তোমরা যারা প্রথম থেকে ক্লাস করে এসছো ইনফরমেশন টেকনোলজির, ওকে, প্রথমে হয়তো একটা দুটো টপিক কিন্তু হয়তো দেখবে হয়তো একটু ম্যাচ করছে। ওকে, কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনে কিন্তু আদার্স আরও অনেক কন্টেন্ট বা অনেক কিছু রয়েছে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ যখন আমরা ক্লাস করব তখন আমরা বুঝতে পারবো। ওকে, সো স্টার্ট করছি আজকে আমাদের ক্লাস। ওকে, সো আমরা যেগুলো পড়বো, যে যেমন পড়বো হোয়াট ইজ okay, what is computer, advantages of using computer, types of computers, generations and computer memories. Okay, so these are the content that we need to discuss on today. Okay, so let's move. Okay, ফার্স্টে আমরা আসছি যে কম্পিউটার। ওকে, সো কম্পিউটার বলতে আমরা কি বুঝি? কম্পিউটার মিন্স হোয়াট? ওকে, কম্পিউটার হচ্ছে কি অ্যাকচুয়ালি একটা ডিভাইস। ওকে, এবার এখানে একটা মাথায় রাখতে হবে, আমরা সবাই কম্পিউটার মানে বলি যে একটা ডিভাইস, ঠিক আছে, কিন্তু কেউ কিন্তু ভাববে না পার্টিকুলার একটা ডিভাইসকেই কিন্তু কম্পিউটার বলা হয়। কম্পিউটার মানে হচ্ছে গিয়ে কিন্তু মাথায় রাখবে একটা কম্পিউটিং ডিভাইস, ঠিক আছে, যেখানে একটা সিস্টেম কাজ করছে। সেই সিস্টেমের মধ্যে রয়েছে আমার ইনপুট ইউনিট রয়েছে, ওকে, স্টোরেজ ইউনিট রয়েছে, প্রসেসিং ইউনিট রয়েছে অ্যান্ড আউটপুট ইউনিট রয়েছে। এই টোটাল এতগুলো ইউনিট মিলে যে সিস্টেমটা আমাদের কাছে থাকছে দ্যাট ইজ কল্ড হোয়াট? দ্যাট ইজ দ্য কম্পিউটার, বা আমরা বলতে পারি কম্পিউটিং সিস্টেম। ওকে, সো কম্পিউটার ইজ নাথিং বাট এ সিস্টেম। এন্টার যে সিস্টেম, সেই সিস্টেমটার নাম একটা কম্পিউটার। ওকে, পার্টিকুলার কোনো ডিভাইসকে কিন্তু আমরা ওই জন্য আইডেন্টিফাই করে বলতে পারবো না যে দ্যাট ইজ মাই কম্পিউটার, ঠিক আছে, পুরো সিস্টেমটাকে নিয়ে আমি একসঙ্গে বলবো দ্যাট ইজ দ্য কম্পিউটার। ওকে, সো ফার্স্ট অফ অল একটা হচ্ছে কি ইট ইজ দ্য প্রোগ্রামেবল মেশিন, okay, that manipulates the data according to list of instructions. Okay, that means কম্পিউটার বা কম্পিউটিং ডিভাইস হচ্ছে কম্পিউটেশন করবে। এবার কম্পিউটেশন করার জন্য কি দরকার? কম্পিউটেশন করার জন্য দরকার হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনস। ওকে, এবং এই ইনস্ট্রাকশনসগুলোকে আমরা যে ফরম্যাটে দিই দ্যাট ইজ কল্ড দ্য ডেটা। দ্যাট ইজ কল্ড হোয়াট? দ্যাট ইজ দ্য ডেটা। ডেটা মিনস দ্য র ফ্যাক্ট। ওকে, এটা মাথায় রাখবে, ডেটা মিন দ্য র ফ্যাক্ট। এটা ইউজারের চাহিদা অনুযায়ী যে কোনো ফরম্যাটে যে কোনো ভাবে হতে পারে। ওকে, সো এটা কিন্তু পরীক্ষা থাকে যে র ফ্যাক্ট মিনস ড্যাশ। ওকে, র ফ্যাক্ট মিনস ড্যাশ বলতে কি বোঝাবে? ডেটা। এবং যখন আমরা কোনো ইনস্ট্রাকশন দিচ্ছি, ইনস্ট্রাকশনস মানেও কি? দ্যাট ইজ অলসো ডেটা। ওকে, এবং অবশ্যই যে হুইচ এইডস এ হিউম্যান ইন পারফর্মিং ভেরিয়াস কাইন্ডস অফ কম্পিউটেশনস অর ক্যালকুলেশনস। ওকে, অ্যাকচুয়ালি আমরা হিউম্যান বিংস, আমরা যে কাজগুলো করি, ঠিক আছে, সেই কাজগুলো করতে আমাদের অনেক বেশি সময় লেগে যায়, ঠিক আছে, বা অত বেশি পরিমাণে আমরা এফোর্ট আমরা কম্পিউটিং বা কম্পিউটারের মধ্যে দিতে পারি না। সেই হিউম্যান এফোর্টটাকে রিডিউস করে যে সিস্টেমটা, দ্যাট ইজ অলসো দ্য কম্পিউটার। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? মুভ টু নেক্সট। আচ্ছা, এবার আমরা যেটাতে আসছি হিস্ট্রি অফ কম্পিউটার। ওকে, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেনই বিভিন্ন পরীক্ষাতে এসেছে,
এবং কিন্তু আসে। এই জায়গাগুলো কিন্তু একটু ভালোভাবে পড়ে রাখবে। ওকে, আমি কয়েকটা আলোচনা করছি, কয়েকটা আমি এমনিও বলে দিচ্ছি। ওকে, সো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি দ্যাট ইজ দ্য অ্যাবাকাস। দ্যাট ইজ কল্ড হোয়াট? অ্যাবাকাস। ওকে, অ্যাবাকাসটাকে বলা হচ্ছে কি আর্লিয়েস্ট ক্যালকুলেশন ডিভাইস। ঠিক আছে, পরীক্ষাতে যখন কোশ্চেনটা থাকে এইভাবে থাকে, হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট ক্যালকুলেটিং ডিভাইস। ওকে, হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট ক্যালকুলেটিং ডিভাইস, প্রথম ক্যালকুলেটিং ডিভাইস হিসেবে আমরা কোনটাকে ইউজ করছি, তখনই আমরা অ্যান্সার কি দেবো? দ্যাট ইজ কল্ড অ্যাবাকাস। ওকে, ফার্স্ট ক্যালকুলেটিং ডিভাইস হিসেবে ইউজ হচ্ছে অ্যাবাকাস। ঠিক আছে, যেটা তোমার বিশেষ করে চাইনিজরা এটাকে প্রথম ইউজ করেছিল। ওকে, এখানে হচ্ছে কি তোমার এমনি টাইপের সাজ, যেরকম কতগুলো বিট থাকতো, সেই বিটের মাধ্যমে আমাদের কাউন্টিং বা সামথিং এইগুলোকে করা হতো। ওকে, তো সেইখান থেকে কিন্তু আসে। তবে একটা কথা বলে রাখি, আমরা এখনকার দিনে যে কম্পিউটারগুলো ইউজ করছি, এই কম্পিউটারটা কিন্তু তোমার আসে ক্যালকুলেটারের কনসেপ্ট থেকে। ওকে, ক্যালকুলেটারও একটা কম্পিউটিং ডিভাইস, কম্পিউটারও একটা কম্পিউটিং ডিভাইস, কিন্তু ক্যালকুলেটার আর কম্পিউটারের মধ্যে মেন তফাৎ হচ্ছে গিয়ে ক্যালকুলেটার অনলি পারফর্ম অ্যারিথমেটিক ক্যালকুলেশনস, হোয়ার অ্যাজ এ কম্পিউটার পারফর্ম অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল বোথ, দুটো কাজই কিন্তু করে কম্পিউটার। ওকে, ওই জন্যই আমাদের সবচেয়ে বেশি সুটেবল কিন্তু কম্পিউটারই হয় ইউজ করার জন্য, রাদার দ্যান দ্য ক্যালকুলেটার। ওকে, সেটা। তবে অ্যাবাকাস কিন্তু প্রথমে কম্পিউটার ছিল না, আবারও বলছি দ্যাট ইজ এ ক্যালকুলেটিং ডিভাইস বা কম্পিউটিং ডিভাইস। ওকে, এটা একটা ক্যালকুলেটার হিসেবে প্রথম এসেছিল। ওকে, তারপরে আসছে কি তোমার গিয়ে কি পাস্কাল। ওকে, বেলাইসি পাস্কাল, এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় দিয়েছে যে হু ডেভেলপ পাস্কালস ক্যালকুলেটার, তাহলে আমরা অ্যান্সার কি দেবো? বেলাইসি পাস্কাল। এবং দেখো লেখা রয়েছে দ্য ফার্স্ট বেসিক ক্যালকুলেটার হুইচ উড ডু অনলি লিমিটেড জবস। ঠিক আছে, লিমিটেড জবস মানে কি? এটা অ্যাকচুয়ালি খালি পারফর্ম করতো অনলি অ্যাডিশন। ঠিক আছে, আমি অ্যাড লিখে রাখলাম, খালি হচ্ছে কি তোমার অ্যাডিশন। এই কোশ্চেনটা পরীক্ষায় এসছে যে ফ্রম দ্য ফলোয়িং হুইচ ওয়ান ইজ অ্যাডিং মেশিন। অ্যাডিং মেশিন বলেছে। অ্যাডিং মেশিন মানে কি? যেখানে খালি আমরা অ্যাডিশনটাকে কাজ করতে পারবো, অ্যাডিশনটা পারফর্ম করবো, দ্যাট ইজ কল্ড হোয়াট? দ্য অ্যাডিং মেশিন। ওকে, তো সেই অ্যাডিং মেশিন হিসেবে কোনটা ইউজ হচ্ছে প্রথমে? পাস্কালস ক্যালকুলেটর। ওকে, বা কোশ্চেনটা ঘুরিয়েও থাকে যে পাস্কালস ক্যালকুলেটরে কোন অপারেশন খালি পারফর্ম করা যায়, সেটা হচ্ছে তোমার অ্যাডিশন বা অ্যাডিং মেশিন। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে কি তোমার এটা যেমন হচ্ছে 1642, এই টাইম পিরিয়ডগুলো একটু দেখবে। টাইম পিরিয়ডগুলো পরীক্ষাতে আসবে না, মানে পুরো মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেইও, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, খালি তাহলে তোমার মানে ডিফারেন্সটা বুঝতে পারবে আমরা এখনকার দিনে যে কীভাবে কম্পিউটার বা ক্যালকুলেটিং ডিভাইসগুলো ইউজ করছি, কীভাবে স্টেপ বাই স্টেপ এটা এসছে, সেটাকে আমরা বুঝতে পারবো। ওকে, আচ্ছা। তারপর যেটা আসছে দেখো লেবনিজ। ওকে, এই লেবনিজটাকে বলছে অ্যাকচুয়ালি মানে গটফ্রেড লেবনিজ। ঠিক আছে, ইনি কি কাজ করেছেন? এই যে ক্যালকুলেটিং মেশিন দ্যাট কুড পারফর্ম অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড ক্যালকুলেট দ্য স্কোয়ার রুটস। ঠিক আছে, মানে এই ধরনের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনসগুলো করা হয়। অ্যাকচুয়ালি গটফ্রেড লিবনিজ যিনি ছিলেন, তিনি কিন্তু এই যে পাস্কালস যে ক্যালকুলেটার, এই পাস্কালস ক্যালকুলেটারের উপর বেস করেই কিন্তু তিনি কাজ করেছিলেন, কম্পিউটেশন করেছিলেন, বেসড অন দ্য পাস্কালস ক্যালকুলেটার, তার উপর বেস করে। ওকে, সেই তার উপর বেস করে পাস্কালস ক্যালকুলেটার বেস করে তিনি যেটা দ্যাট ইজ কল্ড দ্যাট ইজ হোয়াট? দ্য লিবনিজ। ওকে, মানে ওটাকেই তিনি মডিফাই করেছিলেন। শুধু যেমন পাস্কালস ক্যালকুলেটারে কি কাজ করা ছিল, যেমন আমি বলছিলাম খালি অ্যাডিশন করা যাচ্ছিল, ঠিক আছে, অ্যাডিশন ছাড়া অন্য কোনো কাজ করা যাচ্ছিল না। কিন্তু লেবনিজ ক্যালকুলেটার বা কম্পিউটেশনে কিন্তু আমার অ্যাডিশন ছাড়া কিন্তু আদার্স আরও অন্যান্য অনেক কাজই করা যাচ্ছে। ওকে, সেটা নেক্সট এবার যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্স ইঞ্জিন, চার্লস ব্যাবেজ। ওকে, চার্লস ব্যাবেজের নাম আমরা অনেকেই জানি। ঠিক আছে, কেন চার্লস ব্যাবেজকে আমরা বলি কি হিসাবে বা তিনি কেন পপুলার? অ্যাকচুয়ালি হি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য কম্পিউটার। ওকে, তাকে আমরা বলছি কি ফাদার অফ দ্য কম্পিউটার। ওকে, অ্যাকচুয়ালি তিনি দুখানা ডিভাইস ডেভেলপ করেছিলেন। ওকে, ফার্স্ট অফ অল যেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইঞ্জিন। ওকে, এটা কিন্তু ছিল একটা ক্যালকুলেটিং ডিভাইস। ওকে, যে কিনা মানে এই যে পারফর্ম ক্যালকুলেশন উইদাউট হিউম্যান ইন্টারভেনশন। ঠিক আছে, মানে এটা একটা ক্যালকুলেটিং ডিভাইসই ছিল, মানে একটা ক্যালকুলেটারেই ফরমেশনে ছিল। ঠিক আছে, এটা কিন্তু আমরা কম্পিউটার বলতে যেটা বুঝছি যে অ্যারিথমেটিক এবং লজিক্যাল কম্পিউটেশনস, সেই অ্যারিথমেটিক এবং অ্যারিথমেটিক কম্পিউটেশনসটাও ছিল, লজিক্যাল কম্পিউটেশনস কিন্তু তখনও আসেনি ডিফারেন্সিয়াল ইঞ্জিনের মধ্যে। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলতে অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যাট এ টাইম একসাথে করতে পারছে। ওকে, সেটা। মুভ টু নেক্সট। ওকে, তারপর দেখো যেটা রয়েছে এই যে 1823-তে চার্লস ব্যাবেজ আরেকটা ডিভাইস ডেভেলপ করেছেন, দ্যাট ইজ কল্ড দ্য অ্যানালিটিক্যাল ইঞ্জিন। অ্যাকচুয়ালি এইটার মধ্যে প্রথম লজিক্যাল কম্পিউটেশনটা ইন্ট্রোডিউস হয়। এই ডিভাইসটার জন্যই অ্যাকচুয়ালি
চার্লস ব্যাবেজকে ফাদার অফ কম্পিউটার বলা হয়। চার্লস ব্যাবেজ কিন্তু বেসিক্যালি দুটো ডিভাইস ডেভেলপ করেছিলেন, একটাকে বলা হচ্ছে কি ডিফারেন্সিয়াল ইঞ্জিন, আর একটাকে বলা হচ্ছে কি অ্যানালিটিক্যাল ইঞ্জিন। ওকে, তোমরা আগের স্লাইডেই দেখলে ডিফারেন্সিয়াল ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন। তবে মাথায় রাখবে উনি কিন্তু প্রথম ডেভেলপ করেছিলেন ডিফারেন্সিয়াল ইঞ্জিন বা ডিফারেন্স ইঞ্জিন। এই কোশ্চেনটা পরীক্ষা থাকে, হুইচ ডিভাইস ফার্স্ট ডেভেলপড বাই চার্লস ব্যাবেজ, ফার্স্টে কোন ডিভাইসটাকে ডেভেলপ করেছিলেন? অপশন দুটোই আছে, ডিফারেন্সিয়াল ইঞ্জিন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। তাহলে খুব সহজেই তোমরা অ্যান্সার দিতে পারবে দ্যাট ইজ ডিফারেন্সিয়াল ইঞ্জিন। ওকে, তারপরে আসে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, ঠিক আছে। আর এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনটাকে বলা হয় ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার, ঠিক আছে, ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার। আমরা যদি বলি ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার যদি আমরা বলি, তখনই আমরা সেটাকে কি বলবো? দ্যাট ইজ কল্ড হোয়াট? অ্যানালিটিক্যাল ইঞ্জিন। ইট ইজ দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার। এই কোশ্চেনটা পরীক্ষা থাকে, হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার। তাহলে আবার অ্যান্সার কি হবে? অ্যানালিটিক্যাল ইঞ্জিন। ওকে, আচ্ছা। তারপরে দেখো রয়েছে 1940-তে জন ভন নিউম্যান, ঠিক আছে, এই যে ডেভেলপমেন্ট অফ দ্য ফার্স্ট স্টোরড প্রোগ্রাম কম্পিউটার, ঠিক আছে, প্রোগ্রামেবল কম্পিউটার, ফার্স্ট স্টোরড প্রোগ্রাম, ঠিক আছে, মানে প্রোগ্রাম ওর মধ্যে দেওয়া রয়েছে, ঠিক আছে, সেই প্রোগ্রামের উপর বেস করে সেটা কম্পিউটেশন করছে, কাজ করছে। 1940-তে প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন জন ভন নিউম্যান। তাই অ্যাকচুয়ালি ইনি ছিলেন একজন ম্যাথামেটিশিয়ান, চার্লস ব্যাবেজ একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন। তোমরা যদি কম্পিউটারের প্রিডেসরদের যদি দেখো, তাহলে ম্যাক্সিমাম লোকই সব ম্যাথামেটিশিয়ান থেকেই এসছেন, ঠিক আছে। কেননা কম্পিউটার বা কম্পিউটেশন ইজ নাথিং বাট দ্য ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। ম্যাথামেটিক্সের ক্যালকুলেশনের উপর বেস করেই কিন্তু কম্পিউটার দাঁড়িয়ে আছে, ডিভাইসটা দাঁড়িয়ে আছে, বা কম্পিউটেশন যেটা বলছি দ্যাট অলসো ডিপেন্ডস। ওকে, তো যাই হোক, তো যেটা বললাম যে ভন নিউম্যান অ্যাকচুয়ালি ওয়াজ এ স্যার জন ভন নিউম্যান। ওকে, তিনি অ্যাকচুয়ালি এই ডিভাইস বা এই কম্পোনেন্টটাকে ডেভেলপ করেছিলেন, ঠিক আছে, সেটা। নেক্সট পয়েন্টে দেখো যেটা আছে যে ইনিয়াক, ইলেকট্রিক্যাল নিউমেরিক্যাল ইন্ডিকেটর অ্যান্ড ক্যালকুলেটর। ওকে, কে করেছেন? প্রেসপার ইকার্ট অ্যান্ড জন মোচলি। ওকে, ইনিয়াক এটাই ছিল প্রথম জেনারেল পারপাস কম্পিউটার, ঠিক আছে। এই যে ফার্স্ট মেশিন টু ইউজ লার্জ নাম্বার অফ ভ্যাকিউম টিউবস। এই লাইনগুলো দিয়ে পরীক্ষা কোশ্চেন থাকে যে সবচেয়ে বেশি ভ্যাকিউম টিউব প্রথম কোন ডিভাইসের মধ্যে ইউজ করা হয়? কোন ডিভাইস ইউজ করা হচ্ছে? দ্যাট ইজ কল্ড হোয়াট? ইনিয়াক। তাহলে কোন ডিভাইসের মধ্যে বলবো? দ্যাট ইজ কল্ড ইনিয়াক। ওকে, আর এটাই ছিল ফার্স্ট, এটা আরেকটা বলে রাখছি, জেনারেল পারপাস। ফার্স্ট জেনারেল পারপাস কম্পিউটার। যদি এই কোশ্চেনটা পরীক্ষা থাকে, হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট জেনারেল পারপাস ইউজড কম্পিউটার, প্রথম জেনারেল পারপাস ইউজড কম্পিউটার হিসেবে কোনটাকে আমরা ইউজ করব? তাহলে আমার অ্যান্সার কি হবে? দ্যাট ইজ কল্ড হোয়াট? ইনিয়াক। ফার্স্ট জেনারেল পারপাস ইউজড কম্পিউটার মিনস হোয়াট? দ্যাট ইজ ইনিয়াক। ওকে, আচ্ছা, মুভ টু নেক্সট। ওকে, তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে চার্লস ব্যাবেজ, ঠিক আছে, দুটো ভিউতে আমি দুটো রকম আলাদাভাবে জিনিস বোঝানোর চেষ্টা করেছি। এটা ম্যাথামেটিশিয়ান অ্যান্ড ফিলোসফার, ঠিক আছে, এই যে কনসেপ্ট প্রোগ্রামেবল কম্পিউটার, ঠিক আছে, তাই তাকে ফাদার অফ কম্পিউটার বলা হয়। আর আরেকদিকে হচ্ছে অ্যালান টিউরিং, ঠিক আছে, অ্যালান টিউরিংকে বলা হয় ফাদার মানে মডার্ন কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, কম্পিউটার সায়েন্স যেটা আমরা বলি, কম্পিউটার সায়েন্স হিসেবে আমরা যেটা ইউজ করছি, তার ফাদার হিসেবে আমরা বলবো কাকে? অ্যালান টিউরিং। এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষায় এসেছে, ইভেন WBCS এর মতনও এক্সামে দিয়েছে 2016 সাল 2016-এ WBCS মেনেও দিয়েছিল, এছাড়াও আদার্স অন্যান্য এক্সামে কিন্তু এসেছে। ওকে, তাহলে এবার দেখো এই যে আমি হিস্ট্রি থেকে যে জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করলাম এখনো পর্যন্ত, সেই জিনিসগুলো কি বোঝা গেছে? কারোর কোথাও কোনো সমস্যা বা কোনো ডাউট কি আছে? হ্যালো এভরিবডি, এনিথিং এলস? ওকে, মুভ টু নেক্সট। যেটা হচ্ছে দেখো এই যে অ্যাডভান্টেজেস অফ ইউজিং কম্পিউটার, ঠিক আছে, কম্পিউটারকে ইউজ করার অ্যাডভান্টেজ, ঠিক আছে। আজ ক্যালকুলেটর এবং কম্পিউটার এই দুটোর মধ্যে অবশ্যই অনেক তফাৎ রয়েছে, আমরা জানিও সেই তফাৎগুলো কী কী, ঠিক আছে, ক্যালকুলেটর এবং কম্পিউটার, ঠিক আছে। আমি আগেও বললাম যে ক্যালকুলেটর খালি ইউজ করা হবে অ্যারিথমেটিক ক্যালকুলেশনের জন্য, ঠিক আছে, আর কম্পিউটার খালি ইউজ করা হবে অ্যারিথমেটিক এবং লজিক্যাল দুটো, ঠিক আছে, এটা তো রয়েছেই। এছাড়াও আরও কম্পিউটারকে ইউজ করার অ্যাডভান্টেজ যেমন হচ্ছে দেখো হাই স্পিড, তার মানে কম্পিউটার বা কম্পিউটিং ডিভাইস যেগুলো আছে তারা অত্যন্ত ফাস্টেস্ট স্পিডে,
অত্যন্ত ফাস্টেস্ট স্পিডে মানে যে ডেটাগুলো আছে সেগুলোকে প্রসেস করতে পারছে, দ্যাট ইজ কল দ্য হাই স্পিড। অত্যন্ত ফাস্টেস্ট স্পিডে ডেটা বা ইনফরমেশন যেগুলো রয়েছে সেগুলোকে প্রসেস করতে পারছে, হাই স্পিড। নাম্বার 2তে রয়েছে যেমন অ্যাকুরেসি। অ্যাকুরেসি মিনস হোয়াট? অ্যাকুরেসি মিনস দ্য পারফেকশন। অ্যাকুরেসি মিনস হোয়াট? দ্য পারফেকশন, মানে যে রেজাল্টটা মানে কম্পিউটার বা কম্পিউটিং সিস্টেম থেকে আমাদের কাছে আসছে দ্যাট শুড বি পারফেক্ট, মানে ওখানে আমার আর কোনো এরর নেই, ঠিক আছে? মানে যে রেজাল্ট আমরা পাচ্ছি একদম দ্যাট ইজ এরর ফ্রি, টোটালি এরর ফ্রি, দ্যাট ইজ কল দ্য অ্যাকুরেসি। ওকে, ঠিক আছে। অটোমেশন, কেন অটোমেশন? কারণ ওই যে প্রোগ্রাম তো আমার দেওয়াই রয়েছে, ঠিক আছে, আমি জাস্ট ইনস্ট্রাকশনটা দিচ্ছি। এবার কীভাবে ইনস্ট্রাকশনটাকে নেবে, কীভাবে অ্যাকসেপ্ট করবে, কীভাবে কাজটা করা শুরু করবে, কীভাবে স্টেপ বাই স্টেপ এটা হতে 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 নামবে, দ্যাট ইজ অটোমেশন। সেটাকে আমার বা আমাদের ইউজারদের কারোর ভাবার কোনো প্রয়োজনই নেই, অটোমেশন রয়েছে। ওকে, স্টোরেজ ক্যাপাসিটি, বাল্ক অফ ডেটা, মানে হিউজ ভলিউমে যে ডেটা আছে সেই ডেটাকে আমরা স্টোর করতে পারি, বাল্ক অফ ডেটা দ্যাট ক্যান বি স্টোরড। ওকে, সেটা হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটি। ওকে, তারপর দেখো হচ্ছে দেখো কমিউনিকেশন, ঠিক আছে, কমিউনিকেশনের জন্য ইউজ করা হচ্ছে, ঠিক আছে, ডিফারেন্ট টাইপস অফ কমিউনিকেশন থাকবে, ঠিক আছে, সেই পারপাস বা সেই হিসাবে। ওকে, অবভিয়াসলি কমিউনিকেশন মানে হচ্ছে গিয়ে আমরা একটা জায়গা থেকে ঠিক আছে, ওয়্যারলেসলি আমরা যদি চাই তো আরেকটা জায়গায় কমিউনিকেট করতে পারি বা ভায়া দ্য কম্পিউটিং ডিভাইসেস অর কম্পিউটেশনস। ওকে, দ্যাট ইজ কমিউনিকেশন। ওকে, ডিলিজেন্স, এটা আমি একটু বলবো, একটু বাদে বলছি ডিলিজেন্সটা কি। ওকে, তারপর রিলায়েবিলিটি, কেন আমরা জানি যে সিস্টেম থেকে যে আউটপুটটা আমাদের কাছে আসছে, ওকে, দ্যাট শুড বি অ্যাকুরেট এবং দ্যাট শুড বি কারেক্ট, নো এররস আর দেয়ার, কোনো কিন্তু এরর ওর মধ্যে নেই, তাহলে কি আমরা রিলাই করছি, রিলায়েবিলিটি। ওকে, ওকে, নেক্সট ওয়ান, নেক্সট ভার্সাটিলিটি। ভার্সাটিলিটি মানে হচ্ছে কি একসাথে অনেকগুলো কাজ বা অনেকগুলো টাস্কে করার মানে প্রবণতা, এই যে আমরা বলি মাল্টি টাস্কিং বা মাল্টি প্রোগ্রামিং, দ্যাট ব্রিংস দ্য ভার্সাটিলিটি, ঠিক আছে, যেটা হিউম্যান বিংসের মধ্যে কিন্তু কখনোই আমরা করতে পারি না। ওকে, সেটা ঠিক আছে। লো কস্ট পেরিফেরাল পেপারলেস ওয়ার্ক, ঠিক আছে, লো কস্ট, ঠিক আছে। লো কস্ট বললে এবার ভাববে না যে আমাদের কোথায় একটা কম্পিউটার কিনতে তো আমাদের 50,000 60,000 টাকা লাগছে, ওটা থেকে ওটা তার মিনিমাম কস্ট, ওইটুকু কস্ট আমাকে বিয়ার করতেই হবে, ঠিক আছে। যেখানে আমি এতগুলো হাই স্পিডে বাল্ক স্টোরেজে, ঠিক আছে, সেম অ্যাকুরেসি লেভেল, হাইস্ট লেভেল অফ অ্যাকুরেসি লেভেল নিয়ে কাজ করছি, সেখানে এই কস্টটা দ্যাট ইজ ওকে। ওকে, আর অবভিয়াসলি পেপারলেস, আমরা তো পেপারের দরকার হয় না এখনকার দিনে, তো আমাদের সব কাজই বলতে গেলে হচ্ছে কি সব পেপারলেস, এখন আমাদের প্রিন্ট আউটেরও দরকার হয় না, এখন সফট কপি সব পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমাদেরও দেখবে অনেক সময় অনেক মেটেরিয়াল বা অনেক কিছু সফট কপি হিসাবে যাচ্ছে, তোমরা ওখান থেকে দেখে দেখে পড়ো, ঠিক আছে, লাইক দিস। ওকে, সো দিস আর দ্য অ্যাডভান্টেজ। এবার এখানে দুটো পয়েন্ট আছে, একটাকে বলছি আমরা যেমন ডিলিজেন্স, আর একটাকে বলছি ভার্সাটিলিটি। এই দুটো পয়েন্ট আবার একটু ঘুরিয়ে কোশ্চেন থাকে। কোশ্চেনটা কীরকম? এই দুটো পয়েন্ট হচ্ছে কি ইউজার এবং কম্পিউটার, এই দুটোর মধ্যে মেন ডিস্টিংগুইশেবল পয়েন্ট। এই কোশ্চেনটা পরীক্ষাতে থাকে যে হুইচ পয়েন্ট ডিস্টিংগুইশ এ ইউজার ফ্রম এ সিস্টেম। একটা ইউজারকে একটা সিস্টেমটাকে ডিস্টিংগুইশ করে দিচ্ছে কে, কোন পয়েন্টটা, হুইচ ওয়ান, ঠিক আছে। তাহলে দ্যাট ইজ কল্ড হোয়াট, ডিলিজেন্স অ্যান্ড ভার্সাটিলিটি। এদের মধ্যে যেটা আছে থাকবে সেটা দেবে। ওকে, যদি দুটো থাকে তাহলে দেবে বোধ বলে একটা অপশন রয়েছে, সেটাই অবভিয়াসলি অ্যান্সার দেবে। ওকে, মুভ টু নেক্সট। ওকে, তাহলে কি হচ্ছে ডিলিজেন্স, যেটা আমি বলছিলাম ডিলিজেন্স বললাম, আমি পরের স্লাইডে বলছি ডিলিজেন্স, ঠিক আছে। এই কোশ্চেনটা থেকে পরীক্ষা মানে এই টপ পয়েন্টটা থেকে পরীক্ষা কোশ্চেন দেখাবো, এটা আলাদা করে বলা আছে, ঠিক আছে। এই যে কম্পিউটার ইজ ডিলিজেন্ট মেশিন। ডিলিজেন্ট মেশিন কেন বলছে, তার মেন রিজন রয়েছে, দেখো লেখা রয়েছে ইট ক্যান পারফর্ম দ্য টাস্ক রিপিটেডলি ফর এ লং টাইম উইদাউট লুজিং অ্যাকুরেসি অ্যান্ড স্পিড, ঠিক আছে। মানে একটা কম্পিউটার মানে কাজ করেই যাচ্ছে, কিন্তু সে যতক্ষণ কাজ করছে তার কিন্তু অ্যাকুরেসি কখনো কম হচ্ছে না, ঠিক আছে। আর একটা স্পিড বা গতি কখনো কমছে না, ঠিক আছে। দেখবে মানে আমরা যখন হিউম্যান বিংসে কাজ করছি, আমি বললাম এই পয়েন্টটা হিউম্যান বিংস এবং মানুষের মধ্যে সবচেয়ে বেশি ডিস্টিংগুইশেবল পয়েন্ট, ঠিক আছে, ডিলিজেন্স আর ভার্সাটিলিটি, ঠিক আছে। কেন? কারণ হিউম্যান বিংসের ক্ষেত্রে কিন্তু স্পিড একটা ম্যাটার, এটা বুঝতে হবে। হিউম্যান বিংসের ক্ষেত্রে স্পিডটা কিন্তু একটা ম্যাটার করে, ঠিক আছে। কেন ম্যাটার করে? তার মেন রিজন হচ্ছে গিয়ে যে মানুষ যখন কোনো একটা কাজ করছে, হয়তো তোমরাও দেখো সকালবেলা থেকে এনার্জি নিয়ে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে একদম রেডি হয়ে তুমি কোনো পড়াশোনা কাজকর্ম করতে বসলে, এবার যত তোমার দুপুর হলো, বিকেল হলো, রাত হলো, ঠিক আছে, ততই দেখবি কি আমাদের এনার্জি লস হয় না?
রাতের বেলায় গিয়ে হয়তো মনে হচ্ছে যে ও আমি সারা সকাল থেকে অনেক লেখাপড়া করেছি আর 7টা 8টা বেজে গেছে আর পারছি না, এটা আমাদের হতেই হবে কম বেশি কারো। তোমার হয়তো 7টার সময় হচ্ছে, কারো হয়তো 6টার সময়তেই সেটা মনে হয়েছে, কারো হয়তো রাত্রি 8টাতে গিয়ে মনে হচ্ছে, এটা হবেই হিউম্যান বিংসে। ঠিক আছে, কেন আমাদের একটা ফ্যাটিক আছে। ঠিক আছে, আমরা আমরা মানে এনরমাস আমরা ওয়ার্ক করে যেতে পারি না। ঠিক আছে, আমাদের বিশ্রামের দরকার। বাট অ্যাজ এ ডিভাইস কিন্তু সেটার কোনো ইয়ে নেই। ওই জন্য সেম স্পিডে, ওর স্পিড কিন্তু কমবে না, সেম স্পিড এবং সেম অ্যাকুরেসিতে। এই যে সেম স্পিড এবং সেম অ্যাকুরেসি রেখে যে কাজগুলোকে যে মানে কমপ্লিট করে দেওয়া আছে, এই প্রপার্টিটাকে বলা হচ্ছে ডিলিজেন্স, যেটা হিউম্যান বিংসের ক্ষেত্রে কখনই করা সম্ভব না, যেটা আমার কম্পিউটার বা সিস্টেমের মধ্যে হয়। ওকে, মুভ টু নেক্সট। ওকে, এবার যেটাতে আমরা আসছি, দ্যাট ইজ কল দ্য ভার্সাটিলিটি। ঠিক আছে, দেখবে একটা কথা আমরা অনেকে বলি যে ভার্সাটাইল, একটা কথা বলি ভার্সাটাইল কাজ বা ভার্সাটাইল টাস্ক বলি না, ভার্সাটাইল। তাহলে ভার্সাটাইলটা কি? ভার্সাটাইলটা হচ্ছে গিয়ে একটা এবিলিটি। ঠিক আছে, যে এবিলিটি মানে যার সাহায্যে আমরা অনেকগুলো কাজ বা অনেকগুলো টাস্ক আমরা একই সাথে করতে পারছি। ঠিক আছে, সেটা আমি আগেও বলেছি, এই যে আমরা বলছি মাল্টি টাস্কিং বা মাল্টি প্রোগ্রামিং করছি, দ্যাট ব্রিংস দ্য এবিলিটি ফর ভার্সাটিলিটি। ঠিক আছে, ব্যাপারটা কি দেখো, এই যে ভার্সাটাইল ইন নেচার, ইট ক্যান পারফর্ম ডিফারেন্ট টাইপস অফ টাস্ক উইথ দ্য সেম কেস। ঠিক আছে, অ্যাট ওয়ান মোমেন্ট ইউ ক্যান ইউজ দ্য কম্পিউটার টু প্রিপেয়ার এ লেটার ডকুমেন্ট, প্লে মিউজিক, পেইন্ট ইন এ ডকুমেন্ট, যেটাকে বলা হচ্ছে আমরা অ্যাট এ টাইম আমরা অনেকগুলো কাজকে করতে পারছি। ঠিক আছে, একটা কম্পিউটারকে ইউজ করছি আমরা কোনো একটা ডকুমেন্টকে প্রিন্ট করার জন্য, আর একটা কম্পিউটারকে ওই সময় কম্পিউটার থেকে কোনো একটা গান বেরোচ্ছে, ঠিক আছে, গানটা প্লে হচ্ছে, তার মানে দ্যাট ইজ কল্ড কি মাল্টি টাস্কিং বা মাল্টি প্রোগ্রামিং। তাহলে এই যে এবিলিটি, যে মাল্টি টাস্কিং এবং মাল্টি প্রোগ্রামিং এর যে এবিলিটি, ঠিক আছে, সেই এবিলিটিটাকে ব্রিংস করে দিচ্ছে কে? দ্যাট ইজ কল্ড হোয়াট? ভার্সাটিলিটি। ওকে, সেটা মুভ টু নেক্সট। নেক্সট এবার আমরা আসছি গিয়ে কি দেখো, ডিসঅ্যাডভান্টেজ। এতক্ষণ আমরা অ্যাডভান্টেজ পড়লাম, এবার আমরা বলছি ডিসঅ্যাডভান্টেজ। অ্যাজ এ ডিভাইস বা অ্যাজ এ সিস্টেম তারও কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, এটা থাকবেই, কিছু করার নেই। ঠিক আছে, কীরকম? যেমন হচ্ছে ল্যাক অফ ইন্টেলিজেন্সের ল্যাক। ঠিক আছে, এই কারণে ইন্টেলিজেন্সের ল্যাক মানে কি, মানে ইউজার তো ইনস্ট্রাকশন দিচ্ছে, তাহলে এবার ইউজার ঠিক ইনস্ট্রাকশন দিচ্ছে না ভুল ইনস্ট্রাকশন দিচ্ছে, সেটা কম্পিউটার বা সিস্টেম কিন্তু কোনোভাবে নিজে থেকে জাজ করতে পারে না। ওকে, যেটা অ্যাজ এ হিউম্যান বিংস কিন্তু আমরা পারি, আমরা নিজেরাও জাজ করতে পারি। ঠিক আছে, হয়তো আমরা ঠিক বেঠিক বলি না, কিন্তু আমরা জানি যে এই ব্যাপারটা ঠিক, এই ব্যাপারটা ঠিক না, আমরা বুঝি, আমাদের জাজ করার এবিলিটি আছে। ওকে, তো বাট এই ইন্টেলিজেন্স কিন্তু নেই। এই ল্যাক অফ ইন্টেলিজেন্সের জন্যই দেখবে এখনকার দিনে আমরা একটা প্রোগ্রাম ইউজ করি, দ্যাট ইজ কল এআই, বলি না এআই। এআই এর পুরো কথা বলতে কি বোঝায়? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার মানে এখানে ল্যাক অফ ইন্টেলিজেন্সের জন্য ইন্টেলিজেন্সটাকে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে, মানে এটা আমার আগে থেকে ইনবিল্ট না, মানে তৈরি করা না। ঠিক আছে, মানে এটা আমার আগে থেকে আমার তৈরি করা নেই, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে তৈরি করেছি আর্টিফিশিয়ালি, দ্যাট ইজ দ্য এআই। ওকে, সেটা। তারপর যেটা আমি বললাম, এই যে ডিপেন্ডেন্স অন হিউম্যান বিংস, মানে ইউজার, মানে ওয়েট করবে, ইট ওয়েটস ফর দ্য ইউজার্স ইনস্ট্রাকশন। ইউজার ইনস্ট্রাকশন দেবে তবেই কাজ করবে, ইউজার যদি ইনস্ট্রাকশন না দেয় তাহলে কাজ করবে না। যেমন আমিও এই যে কম্পিউটিং সিস্টেম বা এই জিনিসটাকে ইউজ করছি, এখানে ইনস্ট্রাকশন কিন্তু অ্যাজ এ আমি দিচ্ছি, আমি স্লাইডগুলোকে চেঞ্জ করছি। ওকে, আমি ঠিক করছি যে কোনটা এখন পড়ানো হবে, কোনটা পরে পড়ানো হবে। ঠিক আছে, তাহলে আমার ইন্টারাকশনের দরকার অ্যাজ এ হিউম্যান বিংস বা অ্যাজ এ ইউজার। ঠিক আছে, আই উইল ইন্টারাক্ট উইথ দ্য সিস্টেম ডিরেক্টলি। ওকে, সেটা। নো ইমোশনের কোনো ব্যাপারই নেই অবভিয়াসলি। ওকে, ইলেকট্রিসিটি ডিপেন্ডেন্ট, মানে একটা আমার কি মেইন একটা মানে ইলেকট্রিসিটি তো একটা পাওয়ার দরকার, পাওয়ার না হলে পরে হবে না। ওকে, ঠিক আছে। নিডস আপডেট অ্যান্ড আপগ্রেড, অবভিয়াসলি একটা সার্টেন ইন্টারভ্যাল অন্তর অন্তর আমাদের সমস্ত কিছু সফটওয়্যার বলো বা অ্যাপ্লিকেশনস বলো, সেগুলো আমাদেরকে আপডেট করতে হবে বা আপগ্রেড করতে হবে। যদি আমরা আপডেট না করতে পারি বা আপগ্রেড করতে না পারি, ঠিক আছে, তাহলে পরে আমাদের আদার্স সফটওয়্যার বা প্রোগ্রামগুলোকে চলবে না বা সাপোর্ট করবে না। অবভিয়াসলি আমাদের সিস্টেমকেও একটা টাইমের পর কি একটা আপডেট করতে হয়, আমরা করেও থাকি। ঠিক আছে, কারণ আমরা জানি যদি আজ আমার সিস্টেমটা না আপডেট হয় তাহলে এই সফটওয়্যারটা চলবে না, ওই সফটওয়্যারটা চলবে না, তাই তো? এগুলো আমাদের দরকার। সো দিজ আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজিং এ সিস্টেম। ওকে, তাহলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো ক্লিয়ার সবার?
কারোর কোনো কনফিউশন, কোনো ডাউট এখনো পর্যন্ত? ওকে, মুভ টু নেক্সট। এবার আসছে আমরা ক্লাসিফিকেশন। আমরা দুটো ক্যাটাগরিতে ক্লাসিফাই করতে পারি, একটা বেসড অন টাইপ আর একটা হচ্ছে কি বেসড অন সাইজ। ওকে, দুটো টাইপে, একটা বেসড অন টাইপ আর একটা আমরা বলতে পারি কি বেসড অন সাইজ। দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, ঠিক আছে। এই টাইপের রেসপেক্ট হচ্ছে আমার কি, একটা অ্যানালগ, একটা ডিজিটাল আর একটা হচ্ছে কি হাইব্রিড। তিনটে ক্যাটাগরি, একটা অ্যানালগ, একটা ডিজিটাল আর একটা হচ্ছে কি হাইব্রিড। ওকে, এই কোশ্চেনটা অনেক সময় পরীক্ষা থাকে যে বেসড অন টাইপ কম্পিউটারস আর ড্যাশ টাইপ। ওকে, বা অ্যানালগ, ডিজিটাল অ্যান্ড হাইব্রিড ক্যান বি ক্লাসিফাইড বেসড অন দ্য কি হোয়াট টাইপের ওপর বেস করে। ওকে, আর আরেকটা হচ্ছে কি সাইজের রেসপেক্ট হচ্ছে কি সবচেয়ে সাইজ যেহেতু মানে কি বাল্কি ইন সাইজ বা যার প্রসেসিং স্পিড অনেক বেশি তার রেসপেক্টে, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে কি এক নম্বর হচ্ছে কি সুপার, দেন মেন ফ্রেম, দেন মিনি, দেন হচ্ছে কি মাইক্রো। মানে এটা অ্যাকচুয়ালি এইরকম অর্ডারে যাবে, নিচ থেকে ওপরের দিকে যাবে, মানে আমার লেখা অনুযায়ী, ঠিক আছে। এটা তো যে যেভাবে লিখবে তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। ওপরে আমি সুপার কম্পিউটারটাও রাখতে পারতাম, তারপরে মেন ফ্রেম, তারপরে মিনি, তারপরে মাইক্রো, সেটাও রাখা যেত আমার, তাতে কোনো মানে প্রবলেম হতো না। তো যাই হোক, তো আমাদেরকে এটুকু বুঝতে হবে যে টাইপের রেসপেক্ট হচ্ছে কি তিনটে ক্যাটাগরিতে ভাগ করা গেল, আর সাইজের রেসপেক্ট হচ্ছে কি চারটে ক্যাটাগরিতে ভাগ করা গেল, ঠিক আছে। ওকে, আচ্ছা, মুভ টু নেক্সট। ওকে, এবার হচ্ছে গিয়ে আমরা এইগুলো সম্পর্কে জানবো যে টাইপের রেসপেক্টে যখন আমরা বললাম যে দ্যাট ইজ কল, প্রথমে যেটা রয়েছে সেটা কি, দ্যাট ইজ দ্য অ্যানালগ কম্পিউটার। ওকে, অ্যানালগ কম্পিউটার বা অ্যানালগ কম্পিউটিং ডিভাইস। অ্যানালগ কম্পিউটার বলতে কি বোঝাচ্ছে, এই যে এই অ্যানালগ কম্পিউটার রেকগনাইজেস ডেটা অ্যাজ কন্টিনিউয়াস মেজারমেন্ট অফ ফিজিক্যাল প্রপার্টি, ঠিক আছে। তাহলে অ্যানালগ কম্পিউটার কিসের উপর বেস করে কাজ করছে, রেকগনাইজেস ডেটা অ্যাজ কন্টিনিউয়াস মেজারমেন্ট, মানে যেটা কিনা কন্টিনিউয়াস ফ্লোতে হবে, মানে সেটা কখনো কোনো জায়গাতে কোনোভাবে ব্রেকডাউন হবে না, মানে ফ্লো অফ কন্ট্রোলটা আমার সবসময় ঠিক থাকবে। যদি কোনো জায়গাতে বা একটা জায়গাতে যদি আমার ফ্লো অফ কন্ট্রোলটা কেটে যায়, ঠিক আছে, তাহলে পুরো এন্টার ডেটাটা কিন্তু লস্ট, মানে ওটাকে আমরা কখনো কোনোভাবে আমরা ফিরে আর পাবো না। ওকে, দ্যাট ইজ দ্য অ্যানালগ। ওকে, এই যে ভোল্টেজ, প্রেশার, স্পিড, টেম্পারেচার, এইগুলো সবগুলোকে মেজার করা হচ্ছে কী দিয়ে, সবই মেজার হচ্ছে কার উপর বেস করে, অ্যানালগের উপর বেস করে। এই কোশ্চেনটা পরীক্ষায় থাকে যে ভোল্টেজ, প্রেশার, স্পিড ক্যান বি মেজার্ড বাই হুইচ টাইপ অফ ডিভাইস বা হুইচ টাইপ অফ কম্পিউটার। তাহলে কি হবে অ্যান্সার, অ্যানালগ ডিভাইস বা যেটাকে আমরা বলছি কি অ্যানালগ কম্পিউটার। ভোল্টেজ, প্রেশার, স্পিড, এগুলো অল অফ দিজ আর মেজার্ড বাই অ্যানালগ কম্পিউটার। ওকে, সেটা এই যে আউটপুট ইজ ইউজুয়ালি ডিসপ্লেড অন এ মিটার অর গ্রাফ। ওকে, ইট ডাজন্ট অপারেটস অন ডিজিটাল সিগন্যাল, মানে অ্যানালগ তো বলেই দিচ্ছে কখনোই কোনো রকমভাবে ডিজিটাল সিগন্যালের উপর বেস করে কিন্তু কোনো কাজ বা কোনো কিছু করতে পারবে না। ডিজিটাল সিগন্যাল মানে কি, যেটা আমার 0 আর 1 এই ফরমেশনে হবে, মানে 0 আর 1 ফরমেশন বলতে এখানে কিছু নেই, ঠিক আছে। এখানে যা আছে, যা কিছু রয়েছে সবই একটা কোয়ান্টিটি, একটা সিগন্যাল, যেটাকে বলে সাইন ওয়েভ, যেটা কন্টিনিউয়াস ওয়েভ ফরমেশনে হবে, ঠিক আছে। এই যে অ্যাটমসফিয়ারিক লেভেলে যে সমস্ত ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো কিন্তু সবই ওয়েভ ফরম্যাটে থাকে। এই যে আমরা ফোনে কথা বলছি, এই যে আমিও ধরো আমি একটা জায়গা থেকে একটা লোকেশন থেকে আমি পড়াচ্ছি, ঠিক আছে। তোমরা একটা একটা লিঙ্কের মাধ্যমে তোমরা যে যেখানে আছো, কেউ সোনারপুরে রয়েছো, কেউ জলপাইগুড়িতে রয়েছো, কেউ কুচবিহারে রয়েছো, যে যেখানেই থাকো না কেন তারা সবাই একটা লিঙ্কের মাধ্যমে জয়েন হয়েছো। তাহলে এই যে তোমাদের কাছে যে ডেটাগুলো পৌঁছেছে থ্রু দ্য কিন্তু ওয়েভ, এটা কিন্তু অ্যানালগ। সুতরাং মাথায় রাখবে অ্যানালগ ডেটা কিন্তু এখন সবচেয়ে বেশি ইউজ করা হয়, ঠিক আছে। কেন, লং ডিস্টেন্সে যখন আমাকে ট্রাভেল করতে হবে তখন কিন্তু অ্যানালগই আমার ভরসা। ওকে, মুভ টু নেক্সট। যেটা আছে যেটা ডিজিটাল কম্পিউটার। ওকে, ডিজিটাল কম্পিউটার কি কাজ করছে, ডিজিটাল কম্পিউটার মানে হচ্ছে কি যেটা এই যে বাইনারি ডিজিটস, যেটা 0 আর 1 এই ফরম্যাটে নিচ্ছে, বাইনারি ডিজিট 0 আর 1 এই ফরম্যাটে। মাথা রাখবে এই ডিজিটাল কম্পিউটারগুলো যেগুলো বিশেষ করে পার্সোনাল পারপাসে ইউজ করি আমরা, এই যে যেমন দেখো এই ধরনের কম্পিউটারগুলো নিচে দেওয়া আছে, আমরা এইগুলো ইউজ করি, ঠিক আছে। মানে কি আমরা আমাদের কাজের জন্য ইউজ করছি কোন ধরনের কম্পিউটারগুলো, ল্যাপটপ হতে পারে, পামটপ হতে পারে, ট্যাবলেট হতে পারে, ডেস্কটপ হতে পারে। ওকে, সো অল অফ দিস কম্পিউটারস আর হোয়াট, ডিজিটাল কম্পিউটার, ঠিক আছে, ডিজিটাল কম্পিউটার।
ওকে, অ্যাকচুয়াল আর এই ডিজিটাল কম্পিউটার হচ্ছে গিয়ে কি, যেহেতু এইগুলো 0 আর 1 এই ফরমেশনে হচ্ছে, 0 আর 1 এই ফরমেশনে যেহেতু হচ্ছে, ওই জন্য এখানে হচ্ছে কি তোমার এটাকে কাউন্ট করা যাবে, কাউন্ট, দ্যাট শুড বি কাউন্ট, দ্যাট শুড বি কাউন্টেড। ওকে, এটাকে কাউন্ট করা সম্ভব বা কাউন্ট করা যাবে, দ্যাট শুড বি কাউন্টেড। 0 আর 1 এই ফরমেশনে যাবে সেই পারপাস বা সেই হিসাবে। ওকে, সেটাকে বলা হচ্ছে দ্যাট ইজ দ্য ডিজিটাল কম্পিউটার। ওকে, আর যদি বলে কোশ্চেন করে কখনো যে পার্সোনাল পারপাসে আমরা কোন ধরনের কম্পিউটারকে ইউজ করছি, তাহলে আমার অ্যান্সার কী হবে, ডিজিটাল কম্পিউটার। পার্সোনাল পারপাসে আমরা কোন ধরনের কম্পিউটারকে ইউজ করে রাখছি, মাথায় রাখবে ডিজিটাল কম্পিউটার। ওকে, আর সবচেয়ে বেশি ইউজও কিন্তু হয় ডিজিটাল কম্পিউটারই, কারণ ডিজিটাল কম্পিউটারটা হচ্ছে কি ইউজার ফ্রেন্ডলি, মানে আমরা সহজে বুঝতে পারি। ওকে, ঠিক, মুভ টু নেক্সট। এরপরে যেটা হচ্ছে কি আমরা আসছে গিয়ে কি হাইব্রিড। ওকে, হাইব্রিড। ওকে, হাইব্রিডে কি হচ্ছে, হাইব্রিড হচ্ছে কি তো যেটা কিনা তোমার অ্যানালগ এবং ডিজিটাল দুটোকে একসঙ্গে নিয়ে কাজ করছে। ওকে, দ্যাট ইজ কল দ্য হাইব্রিড। এমনিতে হাইব্রিড মানে আমরা কি হচ্ছে, হাইব্রিড মিনস হোয়াট, হাইব্রিড মিনস দ্য মিক্সিং আপ। ঠিক আছে, মানে দুটো জিনিসকে যখন আমরা মিক্সিং আপ করে রাখছি, দ্যাট ইজ কল্ড হোয়াট, দ্য হাইব্রিড। ওকে, তো হাইব্রিড কম্পিউটার মানে যেখানে দু ধরনের কম্পিউটেশন, অ্যানালগ এবং ডিজিটাল দুটো অ্যাট এ টাইম মিক্সিং আপ হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি হাইব্রিড কম্পিউটারগুলোও কিন্তু স্পেশাল পারপাসে ইউজ করা হয়, এগুলো কিন্তু আমরা খুব একটা যে পার্সোনাল পারপাস ইউজ করি সেটা নয়। কিন্তু হাইব্রিড কম্পিউটারকে কেন আমরা ইউজ করব, ওকে, ওয়াই উই নিড টু ইউজ দিস টাইপ অফ ডিভাইসেস। ওকে, ফার্স্ট অফ অল ইট অলওয়েজ অ্যাকসেপ্ট ইনপুট ইন দ্য ফর্ম অফ অ্যানালগ সিগন্যাল। what I am saying, it accepts input in the form of analog signal. এটা কি ফরম্যাটে আমার ইনপুটটাকে নেবে, অ্যানালগ সিগন্যালে নেবে। কি ফরম্যাটে নেবে, অ্যানালগ সিগন্যাল। ঠিক আছে, মানে ফর ফাস্টার, কারণ সিগন্যাল তো একটা সবচেয়ে দ্রুত যাবে, মানে অন লার্জ ডিস্টেন্সকে কভার করতে পারবে, নিয়ে এবার অ্যানালগ সিগন্যালের যে ড্রব্যাক বা অ্যানালগ কম্পিউটারগুলোর যে ড্রব্যাক, সেটা হচ্ছে অ্যাকুরেসিতে সমস্যা। কারণ সিগন্যাল যদি কোনো রকমভাবে লস্ট হয়ে যায়, ঠিক আছে, ওই সিগন্যালটাকে কিন্তু আর কোনো রকমের রিফর্ম করা যাবে না। ঠিক আছে, আবার ওই সিগন্যালটা সেন্ড করতে হবে। এবার সিগন্যালটা আমার একটা জায়গা থেকে এলো, কোনো রকমভাবে সিগন্যালটা যদি আমার রিসেন্ট না হয়, তাহলে ওটা তো আমার লস্ট হয়ে গেছে। কিন্তু হাইব্রিড হচ্ছে গিয়ে কি, অ্যানালগে আসবে, আসার পরেই যখনই ওটাকে অ্যাকসেপ্ট হবে, ওটা তখন আবার ডিজিটালি কনভার্ট হবে ফর অ্যাকুরেসি লেভেলটাকে বাড়ানোর জন্য, ফর হাই লেভেল অফ অ্যাকুরেসি। ওকে, এই যে দুটোকে নিয়ে যে ব্যালেন্স করে নিয়ে কাজ করা, তার জন্য হচ্ছে কি দ্যাট ইজ কল্ড হোয়াট, হাইব্রিড কম্পিউটার। এটাকে আমরা কি বলছি, হাইব্রিড কম্পিউটার। ওকে, সেটাই হচ্ছে, দেখো এই যে সার্ভস অ্যাজ কন্ট্রোলার অ্যান্ড দ্য প্রোভাইডস লজিক্যাল অপারেশনস। ওকে, সেই পারপাস বা সেই হিসাবে ইউজ করা হচ্ছে। ওকে, আচ্ছা, এবার তাহলে দেখো আমরা কম্পিউটেশনাল মেথড যেটা রয়েছে তার উপর বেস করে যেগুলো বললাম, বা টাইপ মানে টাইপের উপর বেস করে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম, অ্যানালগ, ডিজিটাল অ্যান্ড হাইব্রিড। ওকে, এবার আমরা আসছি গিয়ে কি সাইজের রেসপেক্ট। ওকে, সাইজের রেসপেক্টে কি, সাইজের রেসপেক্টে প্রথমেই যেটা আমরা আসছি দ্যাট ইজ কল্ড হোয়াট, সুপার কম্পিউটার। ঠিক আছে, সুপার কম্পিউটার কোনটা, দেখো লেখা রয়েছে যে লার্জ কম্পিউটার আর কালেকশন অফ কম্পিউটার্স দ্যাট অ্যাক্টস অ্যাজ ওয়ান লার্জ কম্পিউটার ক্যাপেবল অফ প্রসেসিং এনর্মাস অ্যামাউন্ট অফ ডেটা। ঠিক আছে, মানে বাল্ক অ্যামাউন্ট অফ ডেটা কি নিয়ে কাজ করে। ঠিক আছে, সুপার কম্পিউটারকে বলা হচ্ছে সবচেয়ে লার্জেস্ট এবং ফাস্টেস্ট। ঠিক আছে, কেন লার্জেস্ট এবং ফাস্টেস্ট বলা হচ্ছে, ঠিক আছে, তার কারণ হচ্ছে গিয়ে এদের স্পিডটা অনেক বেশি। ঠিক আছে, মানে 1 বিলিয়নস অফ ইনস্ট্রাকশনস পার সেকেন্ডে কম্পিউট করতে পারে। 1 বিলিয়নস অফ ইনস্ট্রাকশনস, এইটাকেও অ্যাট এ টাইম প্রসেস করতে পারবে, 1 বিলিয়নস অফ ইনস্ট্রাকশনস। ওকে, সেটাকে নিয়ে কাজ করা, দ্যাট ইজ কল্ড হচ্ছে কি তোমার সুপার কম্পিউটার। ওই জন্য সুপার কম্পিউটারে যা কম্পিউটেশন হবে সবই অত্যন্ত ফাস্ট। আর লার্জ কেন বলা হচ্ছে, কারণ এক একটা সুপার কম্পিউটার যখন তৈরি হয়, প্রায় নিয়ার অ্যাবাউট 600 to 700 প্রসেসর শুড বি দেয়ার। তাহলে 600 থেকে 700 যদি প্রসেসর থাকে, প্রসেসর তো শুধু রাখা যাবে না, প্রসেসর থাকলে তার জন্য একটা মাদারবোর্ড লাগবে। ঠিক আছে, তার জন্য আলাদা বিভিন্ন রকম কুলিং সিস্টেম লাগবে, তার জন্য আলাদা বিভিন্ন রকম মেমোরি ইউনিটের আমার প্রয়োজন হবে, দরকার হবে। তাহলে এই যে জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা রাখতে গেলে আমাদের বিশাল বড় জায়গার দরকার হয়ে যাচ্ছে। ওকে, সো দ্যাট ইজ কল্ড, সেটাকে আমরা কি বলছি, দ্যাট ইজ কল্ড হোয়াট, দ্যাট ইজ দ্য সুপার কম্পিউটার। ওকে,
আর সুপার কম্পিউটারের স্পিডটাকে মেজার করা হয় ফ্লপস বা যেটাকে আমরা বলবো ফ্লোটিং পয়েন্ট অপারেশনস পার সেকেন্ড। ওকে, টু নেক্সট। ওকে, তো এই যে ফার্স্ট সুপার কম্পিউটার ইন দ্য ওয়ার্ল্ড সিডিসি 6600 ইনভেন্টেড বাই সাইমন ক্রে ফ্রম ইউএসএ। ঠিক আছে, ওয়ার্ল্ডের প্রথম সুপার কম্পিউটারের নাম হচ্ছে কি সিডিসি 6600। এই কোশ্চেনটা বহুবার বিভিন্ন পরীক্ষাতে দিয়ে দিয়েছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট সুপার কম্পিউটার? তাহলে ওয়ার্ল্ডের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? সিডিসি 6600। ওকে, আর এটাকে ডেভেলপ করেছে কে? হু ডেভেলপ দিস? দ্যাট ইজ সাইমন ক্রে। হু ডেভেলপ দিস? দ্যাট ইজ সাইমন ক্রে। ঠিক আছে, ওই জন্য তাকে বলা ফাদার অফ সুপার কম্পিউটার। আমরা এটাকে বলতে পারি কি সুপার কম্পিউটারের ফাদার। ঠিক আছে, ফাদার অফ সুপার কম্পিউটার। ঠিক আছে, সাইমন ক্রে, যেটাকে ডেভেলপ, যেটার নাম হচ্ছে কি সিডিসি 6600। ওকে, আর ইন্ডিয়াতে প্রথম ফার্স্ট সুপার কম্পিউটার ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রথম সুপার কম্পিউটার হচ্ছে পরম 8000। ঠিক আছে, ইনভেন্টেড বাই সিড্যাক। ঠিক আছে, ফ্রম পুনে 1992। ঠিক আছে, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং। সিড্যাকের ফুল ফর্মটা দেখো এখানে দেওয়া রয়েছে। ওকে, তাহলে ইন্ডিয়ার প্রথম সুপার কম্পিউটার নাম হচ্ছে পরম বা পরম 8000। ঠিক আছে, এরপরে আরও অনেক সুপার কম্পিউটার ডেভেলপ হয়েছে, এটা 1992তে ছিল। ঠিক আছে, এখন যদি আমরা ইন্ডিয়ার রেসপেক্টে ইন্ডিয়া, ঠিক আছে, এখন যদি আমরা ইন্ডিয়ার রেসপেক্টে লেটেস্ট বলি, ইন্ডিয়াস লেটেস্ট বললে পরে আমরা বলবো তার নাম হচ্ছে কি AI রাওয়াত। ঠিক আছে, AI রাওয়াত। ঠিক আছে, আর যদি ওয়ার্ল্ডস লেটেস্ট বলি, যদি বলি ওয়ার্ল্ডের লেটেস্ট, তাহলে হচ্ছে গিয়ে তোমার হবে ফ্রন্টায়ার। ওকে, সেটাকে বলা হচ্ছে দুটো, একটা হচ্ছে ইন্ডিয়াজ লেটেস্ট আর একটা হচ্ছে ওয়ার্ল্ডস লেটেস্ট। ঠিক আছে, ইন্ডিয়ার যে লেটেস্ট সুপার কম্পিউটার তার নাম AI রাওয়াত। ঠিক আছে, আর ওয়ার্ল্ডের যে লেটেস্ট সুপার কম্পিউটার তার নাম হচ্ছে কি ফ্রন্টায়ার। ওকে, এইগুলো কিন্তু মাথায় রাখবে, তবে এইগুলো কিন্তু ডে বাই ডে চেঞ্জ হয়। আমি এখনকার দিনের সিনারি অনুযায়ী, মানে আজকের ডেট অনুযায়ী আমি বলে রাখলাম, এগুলো কিন্তু পরে চেঞ্জ হবে, আপডেট হয়। ঠিক আছে, সেটা। আর মাথায় রাখবে সুপার কম্পিউটার হচ্ছে কি যত আমাদের এই নিউক্লিয়ার সায়েন্স বা রিসার্চ এরিয়াস যেগুলো রয়েছে সেই জায়গাগুলোতে ইউজ করা হয়। ঠিক আছে, যত সায়েন্টিফিক ইনভেনশন বলো, ঠিক আছে, ওয়েদার রিপোর্ট ফোরকাস্টিং বলো, এই সমস্ত জায়গাতে ইউজ করা হবে গিয়ে কোনটা? সুপার কম্পিউটার। ওকে, মুভ টু নেক্সট। ও আরও একটা কথা বলে রাখি, সুপার কম্পিউটার, অল অফ দ্য সুপার কম্পিউটার কিন্তু হাইব্রিড ইন নেচার, এটা মাথায় রাখবে। মানে এরা ইনপুটটা নেবে, সুপার কম্পিউটারগুলো ইনপুটটা নেবে হচ্ছে কি তোমার অ্যানালগে, বাট ক্যালকুলেটস বা কম্পিউটেশনস করবে কিন্তু ডিজিটালি। ওকে, ওকে, এবারে যেটা আমরা আসছি যে মেন ফ্রেম কম্পিউটার। ওকে, মেন ফ্রেম কম্পিউটারকে আমরা কি বলতে পারি? দ্যাট ইজ কল্ড হোয়াট? বিগ আয়রন। ঠিক আছে, অ্যাকচুয়ালি বিগ আয়রনটা হচ্ছে তোমার, এটার নামটা অরিজিনেটেড ফ্রম দ্য IBM। ঠিক আছে, এই IBMটাই হচ্ছে একটা কোম্পানি। অ্যাকচুয়ালি IBM প্রথমে একটা ডিভাইসের নাম ছিল যেটা আমাদের ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। ওকে, তো এই IBMই প্রথম তোমার মানে মেইন ফ্রেম কম্পিউটারকে ইন্ট্রোডিউস করে ডেটাবেস সার্ভার হিসাবে। ওকে, আর IBM এখন হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর লিডিং কোম্পানি যারা সবচেয়ে বেশি সুপার কম্পিউটার এবং মেইন ফ্রেম কম্পিউটার বানিয়েছে। ওকে, এই মেইন ফ্রেম কম্পিউটারের মেন কাজই হচ্ছে কি হিউজ, এই যে লার্জ স্কেল রয়েছে, তাকে ইউজ ফর লার্জ স্কেল কম্পিউটিং পারপাস, দ্যাট ইজ গ্রেটার এবিলিটি সিকিউরিটি অফ ডেটা। ঠিক আছে, অনেক ডেটাকে নিয়ে কাজ করা হয়, এই জন্য এই ধরনের কম্পিউটারগুলোকে আমরা বলতে পারি ডেটাবেস সার্ভার। ঠিক আছে, তাহলে এই কম্পিউটারগুলো কি পারপাস ইউজ করা হচ্ছে, কীভাবে ইউজ করা হচ্ছে? ডেটাবেস সার্ভার হিসেবে ইউজ করা হচ্ছে। ওকে, অল অফ দিস হ্যাভ বিন ইউজড অ্যাজ এ হোয়াট? ডেটাবেস সার্ভার। ওকে, সেটা। আচ্ছা, বা সেন্ট্রালাইজ কোনো ডেটাবেস, মানে অনেকগুলো ডেটা রয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটে, সেটা একটা জায়গায় এসে স্টোর হবে, তার জন্য মেন ফ্রেম।
এই যে যত দেবে ব্যাংকিং সেক্টরগুলো ব্যাকএন্ডে কিন্তু মেন ফ্রেম কম্পিউটারই থাকে, কারণ মেন ফ্রেম কম্পিউটারই হচ্ছে গিয়ে মানে যে অনেকগুলো ডেটাকে একটা জায়গায় এসে জড়ো করবে, ওকে, সেন্ট্রালাইজ করা, সেই পারপাসে ইউজ করা হচ্ছে। ওকে, আচ্ছা, মুভ টু নেক্সট। এই যে পরে যেটাতে আমরা আসছি, দ্যাট ইজ দ্য মিনি কম্পিউটার। ওকে, মিনি কম্পিউটার। ওকে, তো মিনি কম্পিউটারটা কি কাজ? মিনি কম্পিউটারটা হচ্ছে গিয়ে মানে এই যে আমরা সুপার বললাম বা মেন ফ্রেম বললাম, এই দুটো কম্পিউটারের একটা কম্পিউটারও কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত কাজের জন্য ইউজ করতে পারি না, ঠিক আছে? সবগুলোই কিন্তু হচ্ছে কি স্পেশাল পারপাস, পার্টিকুলার কোনো একটা ইয়ে পারপাসে ইউজ করা হচ্ছে, ঠিক আছে, কাজের জন্য বা এর জন্য ইউজ করা হচ্ছে, স্পেশাল পারপাস, ঠিক আছে। এবার ইউজারের এন্ড থেকে প্রথম যে কম্পিউটারটা মানে ইউজারের কাছে আসে, মাল্টি ইউজার বা মাল্টি টার্মিনাল হিসেবে ইউজ করা হয়, সেটা হচ্ছে মিনি কম্পিউটার। অ্যাকচুয়ালি আমাদের আগে যে ডেস্কটপ কম্পিউটারগুলোকে আমরা ইউজ করতাম 90s দশকে, ঠিক আছে, মানে 1990 2000 অবধি যে ধরনের কম্পিউটারগুলো ইউজ করছি সবই হচ্ছে সব মিনি কম্পিউটার, ঠিক আছে। ওই জন্য মাল্টি ইউজার বলো তো ওখানে, এবং মাল্টি টার্মিনাল মানে একটা কম্পিউটারের সঙ্গে অনেকগুলো টার্মিনাল কানেক্টেড থাকবে, বা একটা সিঙ্গেল টার্মিনাল তার সঙ্গে আদার্স আরও অন্যান্য অনেক কম্পিউটিং ডিভাইস আমার কানেক্টেড থাকবে, দ্যাট ইজ দ্য মিনি কম্পিউটার। ওকে, মুভ টু নেক্সট। এবার আমরা যেটা আসছি দ্যাট ইজ মাইক্রো, ঠিক আছে। মাইক্রো কম্পিউটার মানে হচ্ছে সবচেয়ে স্মলেস্ট, আর আরেকটাকে আমরা বলবো ইউজার ফ্রেন্ডলি। স্মলেস্ট আছে ইউজার ফ্রেন্ডলি, ঠিক আছে। তার মানে আমরা এখনকার দিনে যে কম্পিউটারগুলোকে ইউজ করছি সবগুলোই হচ্ছে তোমার ইউজার ফ্রেন্ডলি, ঠিক আছে, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসকে ইউজ করছে, ঠিক আছে। মানে ইউজার খুব সহজে ইন্টারাক্ট করতে পারবে, ইউজার খুব সহজেই মানে এটাকে নিয়ে কাজ করতে পারবে, সেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি নেচার, ঠিক আছে। আর এখানে যেটা আমাদের ইউজ হয় সেটা মাইক্রো প্রসেসর, ওকে। এই কোশ্চেনটা পরীক্ষা থাকে যে মাইক্রো প্রসেসর ইউজ ফ্রম হুইচ টাইপ অফ কম্পিউটার, তাহলে কি হবে অ্যান্সার মাইক্রো কম্পিউটার, ঠিক আছে। আমরা এখনকার দিনে যে সমস্ত ল্যাপটপ, পামটপ, ট্যাবলেট যা ইউজ করছি না কেন, অল অফ দিস আর আন্ডার দ্য মাইক্রো প্রসেসর, মানে মাইক্রো কম্পিউটার, মাইক্রো প্রসেসর, ওকে, সেই পারপাসে। আর প্রথম মাইক্রো প্রসেসর অনেক আছে, এখন যেমন আমরা ইন্টেলের কোর i3, i5, i7 আমরা ইউজ করছি, ঠিক আছে। সিঙ্গেল কোর ছিল, অক্টা কোর ছিল, ডুয়েল কোর ছিল, ঠিক আছে। যেমন আমাদের ক্ষেত্রে যেমন এখন চলে এসছে এখন রাইজন চলে এসছে, ঠিক আছে। এখন প্রচুর প্রসেসর AMD আছে, অ্যাপলন আছে, হাজার এক রকমের কোম্পানি আছে যাদের আলাদা 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 কি প্রসেসর রয়েছে, প্রসেসরস আর গিভেন, ওকে। তো এই প্রথম মাইক্রো প্রসেসর হিসেবে আসে ইন্টেল 4004, ওকে, দিস ইজ দ্য ফার্স্ট মাইক্রো প্রসেসর, ঠিক আছে। এই কোশ্চেনটা পরীক্ষা থাকে যে প্রথম মাইক্রো প্রসেসর হিসেবে কোন চিপটা ইন্ট্রোডিউস হয়, তাহলে প্রথম কোন চিপটা ইন্ট্রোডিউস হচ্ছে 4004। এখনকার দিনে আমরা যেগুলো ইউজ করছি সেগুলো 8085ও না, এখন 8086 এই সমস্ত চিপসেটকে ইউজ করা হয় মাইক্রো প্রসেসরকে ইউজ করার জন্য, ওকে। মুভ টু নেক্সট। এবার আমরা যেটাতে আসছি দ্যাট ইজ জেনারেশন, ওকে, দ্যাট ইজ জেনারেশন, ওকে। জেনারেশনটা কি? জেনারেশনটা হচ্ছে কি একটা টাইম অফ ইন্টারভ্যাল অন্তর অন্তর টেকনোলজিটা যেভাবে আপডেটেড হয়েছে, দ্যাট ইজ দ্য জেনারেশন। মানে কম্পিউটারগুলো বা কম্পিউটিং ডিভাইসগুলো কীভাবে এনহ্যান্স হয়েছে, ঠিক আছে, কাজের পরিধি কতটা বেড়েছে, ইউজারের কাছে সেই ডিভাইসগুলোকে ইউজ করাটা কতটা ফ্লেক্সিবল হয়েছে, এই যে জিনিসটা এন্টায়ার যে প্যারামিটারটা, ওকে, দ্যাট ইজ ডান বাই দ্য জেনারেশন অফ কম্পিউটার, ওকে। আর একটা জিনিস মাথায় রাখবে, যত জেনারেশন আপডেট হয়েছে তত কিন্তু এটা ভাববে না যে আমার আগের জিনিসগুলো কিন্তু অবসলিউট হয়ে গেছে, ঠিক আছে। আমরা নতুন নতুন জিনিস বা নতুন নতুন কাজ আমরা পাচ্ছি, সেটা ইনক্লুড হচ্ছে, অ্যাড হচ্ছে, কিন্তু আমার আগে যে প্রিভিয়াসলি যে কাজগুলো বা যে টাস্কগুলো চলছিল সেইগুলো কিন্তু আমার অবসলেট হয়ে যায়নি, সেগুলো আমার চলছেই।
তার সাথে কিন্তু আরও নতুন কিছু কিন্তু আমার এখানে এসে অ্যাড হচ্ছে। ওকে, দ্যাট ইজ দ্য জেনারেশন। ওকে, সেটাকে আমরা হচ্ছে জেনারেশন অফ কম্পিউটার। ওকে, তো সেই জেনারেশন অফ কম্পিউটারের মধ্যে প্রথমেই যেটা আছে ফার্স্ট জেনারেশন, এটাকে আমরা অনেকগুলো স্টেপ বাই স্টেপ অনেকগুলো অর্ডারে ভাগ করা হয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ওকে, এটার একটা টাইম পিরিয়ডও দেওয়া রয়েছে, যেমন 1940 থেকে 1956, সরি, ঠিক আছে। তো এইটা কিন্তু আবার বিভিন্ন বই অনুযায়ী কিন্তু দেবে, একটু এদিক ওদিক থাকে, 1-2 বছর এদিক ওদিক থাকে, কারণ এটা কোনো প্রপার ক্যালেন্ডার ইয়ার হিসেবে কিন্তু সেটা ওইভাবে মেনটেন করা হয় না। মানে এই সমসাময়িক যে ধরনের টেকনোলজিগুলো ইউজ করা হয়েছে এবং যে ধরনের কম্পিউটিং ডিভাইসগুলো আমার মার্কেটে এসছে, অল অফ দিস আর বিলংস টু ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার। এরা সবাই হচ্ছে কি আবার ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটারের মধ্যে পড়ে, ঠিক আছে। যেমন কি কি এটা রয়েছে দেখো, এই যে 1940 থেকে 1956 এর মধ্যে, ঠিক আছে। এই যে সার্কিটারিতে কি ইউজ হয়েছে, ভ্যাকিউম টিউবস, ঠিক আছে, ভ্যাকিউম টিউবস হিসাবে ইউজ করা হচ্ছে সার্কিটারি, ঠিক আছে। এই কোশ্চেনটা পরীক্ষা থাকে, ঠিক আছে। যে ফার্স্ট জেনারেশনে কোন সার্কিট ইউজ করা হয়েছে, হুইচ সার্কিট হ্যাভ বিন ইউজ ফর দ্য ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার, তাহলে আপনার অ্যান্সার কী হবে, ভ্যাকিউম টিউবস। ওকে, তারপর যেমন হচ্ছে দেখো মেমোরি ক্যাপাসিটি কত, 20 KB, মানে 20 KBর বেশি ডেটা স্টোর করা যেত না। এটা 1940, 50 এরকম টাইম পিরিয়ডের বলছি। হয়তো এখন হয়তো শুনলে এটাতে হাসি লাগবেই, পাবেই, 20 KB ডেটাতে আর চলবে এখনকার দিনের মানুষে, ঠিক আছে, 20 জিবিতেও চলছে না, ঠিক আছে। তো যাই হোক, এটা তখনকার দিনে, ঠিক আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে কি ইউজ করা হয়েছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে যেমন হচ্ছে তোমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পরে ইন্ট্রোডিউস হয়েছিল, অ্যাকচুয়ালি এখানে ইউজ হয়েছিল মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজটা ছিল ফার্স্ট জেনারেশন অফ ল্যাঙ্গুয়েজ, তার শেষের দিকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা ইন্ট্রোডিউস হয়, ঠিক আছে। কিন্তু প্রোগ্রামিং যা লেখা হয়েছিল সব মেশিন ল্যাঙ্গুয়েজে। ওকে, তো এই যে এক্সাম্পলস অফ কম্পিউটারের মধ্যে পড়বো যেমন ইনিভ্যাক, ইডিভ্যাক, আরেকটা আমরা বলতে পারি ইনিয়াক, যেটা আমি আগে বলেছিলাম, দেখো ইনিয়াকটা আমি বলেছিলাম, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড। ওকে, সো অল অফ দিজ আর দ্য এক্সাম্পলস অফ ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার। এখানে এক্সাম্পল থেকে পরীক্ষা অনেকবার কোশ্চেন এসেছে। ওকে, মুভ টু নেক্সট। সেকেন্ড জেনারেশন, তার পরের পিরিয়ডটা, এটা 1963 বা অনেক জায়গাতে তুমি 64 অবধিও পাবে, ঠিক আছে। এখানে যেটা ইউজ করা হচ্ছে কি তোমার ট্রানজিস্টর, ঠিক আছে। এখানে যেটা ইউজ হয়েছে দ্যাট ইজ দ্য ট্রানজিস্টরকে প্রথম ইউজ করা হয়েছে। ওকে, সেই পারপাসে মেমোরি ক্যাপাসিটি বেড়েছে, 128 KB হয়েছে। ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা এখানে ইন্ট্রোডিউস হয়েছে, এখানে ইন্ট্রোডিউস হিসেবে দেওয়া আছে, বাট এখানে কিন্তু ইউজ করা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ওকে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানে এখানে যা প্রোগ্রাম, যা ইনস্ট্রাকশন, যা কিছু লেখা হয়েছে সব অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সাহায্যে। এবং সেকেন্ড জেনারেশনের শেষের দিকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করা হয়, ঠিক আছে। এক্সাম্পল হিসেবে আছে যেমন IBM 1401, CDC 3600। ওকে, সো অল অফ দিজ আর দ্য সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার্স এক্সাম্পল। এরা সবাই হচ্ছে কি সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার এক্সাম্পল। এদের মধ্যে IBM 1401, এইটা দিয়ে অনেকবার অনেক পরীক্ষাতে কোশ্চেন এসেছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন ঘাটো তাহলে তোমরা দেখতে পাবে। অ্যাকচুয়ালি এটা ছিল একটা মেন ফ্রেম কম্পিউটার, যেটাকে কিনা IBM ইন্ট্রোডিউস করেছে, ঠিক আছে, ওই জন্য নামটা IBM দিয়ে এসছে। ওকে, মুভ টু নেক্সট। ওকে, এবার আমরা আসছি থার্ড জেনারেশন। ওকে, 1964 থেকে 1971 এই টাইম পিরিয়ডের মধ্যে এসছে। সার্কিটারি কোনটা, সার্কিটারি IC বা ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে। মেমোরি ক্যাপাসিটি কত, 1 MB। প্রসেসিং স্পিডটা এসছে দেখো MIPS, এইখান থেকে আমাদের আরও ফাস্টেস্ট ওয়েতে প্রসেসিং এলো MIPS, বা যেটা হচ্ছে মিলিয়নস অফ ইনস্ট্রাকশনস পার সেকেন্ড। MIPS, মিলিয়নস অফ ইনস্ট্রাকশনস পার সেকেন্ড, মানে 1 মিলিয়ন ইনস্ট্রাকশনস অ্যাট এ টাইম আমার হতে পারে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ হিসাবে যেমন C++ এসছে, বা এগুলো সবই হচ্ছে কি তোমার অ্যাকচুয়ালি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। অল অফ দিস আর দ্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে মাথায় রাখবে যেটা হচ্ছে তোমার ইউজার ফ্রেন্ডলি, ইউজার খুব সহজেই বুঝতে পারে,
ইউজার ফ্রেন্ডলি, বা যেটাকে আমরা বলছি ইউজার খুব সহজেই বুঝতে পারে, ইউজারের উপর ডিপেন্ড করে, টোটালটাই ইউজারের উপর ডিপেন্ডেন্ট। ওকে, দ্যাট ইজ দ্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা সি সি প্লাস প্লাস এইভাবে ইউজ করা। আরও আছে জাভা, ঠিক আছে, পাইথন, ওকে, সেগুলো রয়েছে। ওকে, যেমন IBM 360 সিরিজ, 1900 সিরিজ, ঠিক আছে, এগুলো সবই থার্ড জেনারেশন। ঠিক আছে, এদের মধ্যে IBM 360 সিরিজটা খুব পপুলারিটি পেয়েছিল আর কি। ওকে, সেই হিসাবে। আচ্ছা, চলে আসি পরেরটাতে। পরেরটাতে দেখো যেটা আছে ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার, ফোর্থ জেনারেশন। এই ফোর্থ জেনারেশনে দেখো এখানে লেখা রয়েছে যে পিরিয়ডটা 1971 থেকে প্রেজেন্ট, মানে কি এখনো টিল নাও, ঠিক আছে, আজ 2024, ঠিক আছে, এখনো পর্যন্ত কিন্তু এটাকে ইউজ করা হচ্ছে। এখানে কি আছে, যেমন দেখো সার্কিটে কি আছে, দেখো মাইক্রো প্রসেসর, এই যে আমি কিছুক্ষণ আগেই বললাম না, মাইক্রো প্রসেসর এখনকার দিনে সব ইউজ করা হচ্ছে। এটা তো আমি আজকে 2024-এ আমি কথাটা বলছি, কিন্তু এটা কিন্তু এই সময় থেকে না, অনেক আগে থেকে ইন্ট্রোডিউস এসছে। ঠিক আছে, মাইক্রো প্রসেসর। ওকে, এই যে বললাম ফার্স্ট মাইক্রো প্রসেসর ইন্টেল 4004, এইগুলো ছিল ওই সময়। বাট এখন যেগুলো আছে 8085 বা 8086, এগুলো সব এখনকার দিনে চলছে। 8085 যদিও পুরনো, ঠিক আছে, তো যাই হোক সেগুলো। মেমোরি ক্যাপাসিটিতে এসছে, ক্যাপাসিটিতে সেমিকন্ডাক্টর, ঠিক আছে, এবং হাই স্পিড যেগুলো আছে, ফাস্টার দ্যান থার্ড জেনারেশন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সি সি প্লাস প্লাস জাভা, আমি যে বলছিলাম থার্ড জেনারেশনেও তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে, কিন্তু সেটা সি সি প্লাস প্লাস বা বেসিক এইগুলো দিয়েই ছিল, ফরট্রন এগুলো ইউজ হয়েছে। ঠিক আছে, কিন্তু এই সময় থেকে শুধু জাভা না, ফোর্থ জেনারেশন জাভা এসছে, পাইথন এসছে, ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু ফোর্থ জেনারেশনে এসছে। বাট যাই হোক না কেন, তবুও অল অফ দিজ আর দ্য হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এদেরকে সবাইকে আমরা বলছি কি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এদের এক্সাম্পলের মধ্যে সবচেয়ে হচ্ছে কি তোমার এই যে পেন্টিয়াম সিরিজ, ঠিক আছে, মাল্টিমিডিয়া সিমুলেশনস, এইগুলো, ঠিক আছে, মানে পেন্টিয়ামের যে কম্পিউটারগুলো। বাট এছাড়াও আমরা এখনও পর্যন্ত যে সমস্ত কম্পিউটার বা কম্পিউটিং ডিভাইসগুলোকে ইউজ করছি, ঠিক আছে, তোমার যদি বলি তোমার লাইক যে অ্যাপেলের বিভিন্ন রকমের যে ডিভাইসগুলো, ঠিক আছে, আমরা যে ল্যাপটপ, পামটপ, ট্যাবলেটও যেগুলো ইউজ করছি, অল অফ দিস আর বিলংস টু কিন্তু ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার। ফোর্থ জেনারেশন কিন্তু ওই জায়গাটাতে এসে স্টপড হয়ে যায়নি, ফোর্থ জেনারেশন ওই জায়গা থেকে ইউজ করা শুরু হয়েছে, তার জার্নিটা স্টার্ট হয়েছে, সে কিন্তু এখনও টিল নাও গোয়িং অন। আমাদের কাছে ইউজার ফ্রেন্ডলি হিসেবে বা ইউজারের কাছে যে ডিভাইসগুলো বা যে কম্পোনেন্টগুলো রয়েছে, অল অফ দিস আর দ্য ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার। ওকে, মুভ টু নেক্সট। এবার দেখো যেটা আসছে যে ফিফথ জেনারেশন। ফিফথ জেনারেশন ইউজ করা হচ্ছে আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এবং আরও একটা জিনিস দ্যাট ইজ কল দ্য AI, আমরা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI, বা যেটাকে আমরা বলছি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI। ওকে, এটা কি এখানে যেমন হচ্ছে মেমোরি ক্যাপাসিটি ULSI অ্যান্ড VLSI, এই পারপাসে ইউজ করা হচ্ছে ULSI এবং VLSI। ঠিক আছে, প্রসেসিং স্পিড অবভিয়াসলি ভেরি ফাস্ট। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে অল ল্যাঙ্গুয়েজ কথাটা লেখা রয়েছে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলো তো আমার ইউজ হবেই। ঠিক আছে, তার সাথেও এখন একটা নতুন আবার চলে এসছে প্রোলগ। এই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকচুয়ালি ইউজ করা হচ্ছে কি তোমার এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। এআই হচ্ছে কি একটা প্রোগ্রাম, এআই কিন্তু কোনো ডিভাইস না, এই একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা যখনই কোনো ডিভাইসের মধ্যে দেওয়া হচ্ছে সেই ডিভাইসটার নলেজ বেস তৈরি হচ্ছে। ওকে, ডিভাইস ক্যান বি ট্রিটেড অ্যাজ এ নলেজ বেসড ডিভাইস। নলেজ বেসড কেন বলা হচ্ছে, কারণ নলেজেবল, সেইটাকে আমরা বলছি প্রোলগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, এর এক্সাম্পলে যেমন আমার রোবোটিক্স একটা টেকনোলজি, বা আমরা যদি ডিভাইস হিসাবে বলি, ডিভাইস হিসাবে রোবোটিক্সটাও কিন্তু একটা টেকনোলজি। ওকে, ডিভাইসটা কিন্তু হচ্ছে রোবট আলাদা, রোবোটিক্স আলাদা। রোবোটিক্সটা হচ্ছে কি সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা সায়েন্স। ওকে, বাট ডিভাইস হচ্ছে যে ডিভাইসটার উপর অ্যাপ্লিকেবল, দ্যাট ইজ কল দ্য রোবট। সে রোবট হতে পারে, ওকে, সুপার কম্পিউটার, যে কিছুক্ষণ আগে আমরা পড়লাম সুপার কম্পিউটার, ওকে, কোয়ান্টাম কম্পিউটার, সো অল অফ দিস আর দ্য এক্সাম্পলস অফ ফিফথ জেনারেশন অফ কম্পিউটার। ওকে, তার মানে তোমরাই ভেবে দেখো, এই যে আমি এক্সাম্পলগুলো বললাম, সুপার কম্পিউটার, কোয়ান্টাম কম্পিউটার, বা এই যে কম্পিউটারগুলো আমরা বললাম রোবট, এগুলো কি কেউ আমরা আমাদের পার্সোনাল পারপাসে ইউজ করি?
নো নেভার। এইগুলো কিন্তু আছে, এমন না যে ডিভাইসগুলো নেই, ডিভাইসগুলো রয়েছে, ডিভাইসগুলো ইউজ হচ্ছে, বাট তার একটা পারপাস রয়েছে, তার একটা এরিয়া রয়েছে। এগুলো কিন্তু আমরা কেউ কিন্তু পার্সোনাল পারপাস, আমাদের বাড়িতে কিন্তু কারো রোবট নেই, ঠিক আছে, বাড়িতে কিন্তু কারো সুপার কম্পিউটার নেই, বাড়িতে কিন্তু কারো কোয়ান্টাম কম্পিউটার নেই। বাড়িতে গিয়ে আমরা সেই হয় আমরা ল্যাপটপ, ডেস্কটপ, পাম্পটপ খুলে বসবো, বা আমরাও যখন ক্যারি করছি সাথে নিয়ে, আমরা কিন্তু রোবট পিঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছি না, ল্যাপটপ হয়তো আমরা ক্যারি করছি। ওকে, সো দ্যাটস ওয়াই উই আর সেইং দ্যাট till now we are using the devices that belongs to the fourth generation. হয়তো ফিফথ জেনারেশনের ডিভাইস ইউজ করছি না, কিন্তু টেকনোলজি ইউজ করছি। কারণ আমরা এখনকার দিনে যে কম্পিউটারগুলো ইউজ করছি, বললাম রোবট, পাম্পটপ, ল্যাপটপ, রোবট বলছি সরি, পাম্পটপ, ল্যাপটপ, যেগুলো আমরা পার্সোনাল পারপাসে ইউজ করছি, এর মধ্যে কিন্তু এআই আছে, অনেক জায়গাতে এআই রয়েছে। আমরা এখনকার দিনে ডিজিটাল ক্যামেরা ইউজ করছি, ক্যামেরার মধ্যেও এআই রয়েছে, নট অনলি ডিজিটাল ক্যামেরা, ফোনের ক্যামেরাতেই, সামান্য ফোনের ক্যামেরাতেই আছে দেখবে এআই বেস প্রোগ্রাম, অটোমেটিকলি তোমার ব্রাইট করে দেবে, অটোমেটিক তোমার ডার্ক মোড অন হয়ে যাচ্ছে, লাইক দিস, যাই হোক না কেন, ঠিক এখন এআই বেসডও রয়েছে প্রচুর, ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা ইউজ করছি, কিন্তু ডিভাইস ইউজ করছি সেই ফোর্থ জেনারেশন। ওকে, তাহলে দেখো এই যে জেনারেশন অবধি আমি যেগুলো বললাম সেগুলো কি বোঝা গেছে? কারোর কোথাও কোনো জায়গা থেকে ডাউট থেকে গেছে? হ্যালো এভরিবডি। ওকে, মুভ টু নেক্সট। নেক্সট আমরা যেটা আসছি, দ্যাট ইজ কল দ্য মেমোরি, কম্পিউটার মেমোরি। ওকে, কম্পিউটার মেমোরি যেটা রয়েছে, ওকে, সেটাকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, একটাকে বলছি সেকেন্ডারি মেমোরি, আর একটাকে বলছি কি ক্যাচে মেমোরি বা ক্যাশ মেমোরি, তিনটে ক্যাটাগরি মেমোরি। ওকে, এটাকে প্রাইমারি মেমোরিও বলা যায়, বা এটাকে বলা হয় তোমার মেন মেমোরি। ওকে, এটাকে প্রাইমারি মেমোরিও বলা যায়, বা এটাকে আমরা বলতে পারি গিয়ে কি মেন মেমোরি, প্রাইমারি মেমোরি বা মেন মেমোরি। ওকে, তো সেই প্রাইমারি মেমোরি দুটো ক্যাটাগরি হয়, একটাকে বলছি ভোলাটাইল, আর একটাকে আমরা বলছি গিয়ে কি নন ভোলাটাইল। ওকে, ভোলাটাইলের মধ্যে, ভোলাটাইলে হচ্ছে যেমন হয় কি র্যাম, সেটা দুটো ক্যাটাগরি, একটা বলি এস র্যাম, আর একটা আমরা বলছি কি ডি র্যাম, মানে যেটা বলছে স্ট্যাটিক র্যাম, আর একটা হচ্ছে ডি র্যাম, বা যেটা আমরা বলছি কি ডাইনামিক র্যাম। ওকে, আর রম হচ্ছে কি তিনটে ক্যাটাগরি হয়, একটা হচ্ছে পি রম, একটা ইপি রম, আর একটা হচ্ছে কি তোমার ডবল ইপি রম, তিনটে ক্যাটাগরি রম, একটা পি রম, একটা ইপি রম, আর একটা হচ্ছে কি ডবল ইপি রম। ওকে, তিনটে ক্যাটাগরি রম হয়। ওকে, তো মাথায় রাখতে হবে র্যামটা ভোলাটাইল, ভোলাটাইলের এক্সাম্পল, ভোলাটাইল মানে বোঝায় ইফ দ্য পাওয়ার গোজ অফ দেন এন্টার ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন দ্যাট হ্যাভ বিন লস্ট ফ্রম দ্য মেমোরি, দ্যাট ইজ কল্ড দ্য ভোলাটাইল মেমোরি। র্যাম তার এক্সাম্পল। বাট একটা কথা বলে রাখি, এখনকার দিনে কিন্তু তোমার র্যাম মানে ভোলাটাইল হবে না, কেন এরা র্যামের যেমন এক্সাম্পল, তেমনি এখন মার্কেটে চলে এসছে পি র্যাম, এম র্যাম, এরা মার্কেটে কিন্তু চলে এসছে এই র্যামগুলো আফটার 2020s, এরা কিন্তু সব নন ভোলাটাইল র্যাম। বা তোমরা হয়তো তখন দেখবে অনেকে ল্যাপটপ কেনো বাই করো, হয়তো দেখবে এই টার্মটা দেখবে দেখতে পাবে এনভি র্যাম বলা হয়, ঠিক আছে, নন এনভি ফর নন ভোলাটাইল র্যাম, এই টার্মটা দেখবে তোমরা দেখতে পাবে। ওকে, বা ইউজড হচ্ছে শুনতেও পাবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি সেই র্যামগুলো, পি র্যাম বা এম র্যাম, প্যারামিটারাইজ র্যাম, বা একটা হচ্ছে ম্যাগনেটো রেজিস্টিভ র্যাম। ওকে, সেটা। এবার রম, রমটা চিরকালই নন ভোলাটাইল ছিল, ঠিক আছে, পি রম, ইপি রম, ডবল ইপি রম। ওকে, পি রম বলতে বোঝায় প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ইপি রম মানে বোঝায় ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ডবল ইপি রম মানে হচ্ছে ইলেকট্রনিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। সো অল অফ দিস আর দ্য ক্যাটাগরিজ অফ রম। ওকে, এবার আসছে সেকেন্ডারি। সেকেন্ডারিতে কি হচ্ছে, সেকেন্ডারিতে হচ্ছে গিয়ে তিনটে ক্যাটাগরিতে ভাগ হয়, একটা ম্যাগনেটিক স্টোরেজ, একটা ম্যাগনেটিক অপটিক্যাল স্টোরেজ, একটা হচ্ছে তোমার ফ্ল্যাশ। ম্যাগনেটিক স্টোরেজে কারা কারা পড়ছে, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক আর ম্যাগনেটিক টেপ। ওকে, হার্ড ডিস্ক এখনও আমরা ইউজ করি, টিল নাও এখনও হার্ড ডিস্ক রয়েছে, যার মধ্যে আমরা ডেটা বা ইনফরমেশনগুলোকে পার্মানেন্টলি স্টোর করতে পারি, এবং হার্ড ডিস্কের মেন ইউজেস হচ্ছে বাল্ক, হিউজ ভলিউম অফ ডেটা। ওকে, ফ্লপি ডিস্কে কি হচ্ছে, ফ্লপি ডিস্কে অতটা পরিমাণ ডেটাকে আমরা স্টোর করতে পারি না, যেটা হচ্ছে 1.44 MB অফ ডেটাকে আমরা স্টোর করে রাখতে পারি। ওকে, আর একটা হচ্ছে তোমার ম্যাগনেটিক টেপ, ঠিক আছে, ম্যাগনেটিক টেপ মানে যেটা ক্যাসেটের রিল, ওই রিল ফরম্যাটে যে ডেটাগুলো রয়েছে দ্যাট ইজ কল্ড দ্য ম্যাগনেটিক টেপ। ওকে, সেটা।
অপটিক্যাল স্টোরেজে কাটা রয়েছে, দেখো রয়েছে যেমন সিডি, একটা ডিভিডি, আর একটা হচ্ছে কি তোমার ব্লুরে ডিস্ক। ঠিক আছে, এই ব্লুরে ডিস্কগুলো মানে সিডি প্রথমে ছিল, ঠিক আছে, ফ্লপি ডিস্কটা উঠে অ্যাকচুয়ালি আসে কি তোমার সিডি, যেটা বলে কম্প্যাক্ট ডিস্ক। ওকে, যেখানে 700 MB বা ম্যাক্সিমাম 900 MBও সিডিও কিছু ছিল, লাস্টের দিকে এসেছিলো আর কি। তারপর ওটা চলে আসে ডিভিডিতে। ডিভিডি অ্যাভারেজে আসে যেমন 4.7 GB, ঠিক আছে। তারপর 9 GB 9 GBরও ডিভিডি কিছু অ্যাভেলেবেল হয়েছিল। তারপরে আবার চলে আসে ব্লুরে ডিস্ক, ঠিক আছে। ব্লুরে ডিস্কে যদি সিঙ্গেল লেয়ার হয় তাহলে হচ্ছে কি তোমার 25 GB, আর যদি ডবল লেয়ার হয় তাহলে হচ্ছে তোমার 50 GB অবধি ডেটাকে আমরা স্টোর করে রাখতে পারি। ওকে, ব্লুরে ডিস্ক হচ্ছে সবচেয়ে বেশি ক্যাপাসিটি ডেটা স্টোর থাকে। আর ফ্ল্যাশে যেমন পেন ড্রাইভ, মেমোরি কার্ড, ঠিক আছে। আরও একটা আমরা বলতে পারি এখন ইউজ করে আমরা SSD। SSD ইজ অলসো এ ফ্ল্যাশ স্টোরেজ। ফ্ল্যাশ স্টোরেজ কেন বলা হচ্ছে? কারণ এখানে যা ডেটা বা ইনস্ট্রাকশন যা কিছু আমার স্টোর হবে, হবে, ডিলিট হবে, সবে ইলেকট্রিক্যাল পালসের মাধ্যমে। ফ্ল্যাশ, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড দ্য ফ্ল্যাশ স্টোরেজ। ওকে, আর আরেকটা হচ্ছে কি ক্যাশে মেমোরি। ক্যাশে মেমোরিরও অনেকগুলো ফরমেশন হয়, যেমন আমরা বলতে পারি L1 ক্যাশে, ঠিক আছে, L2 ক্যাশে, ওকে, L3 ক্যাশে, ঠিক আছে। অল অফ দিজ আর দ্য ক্যাশে মেমোরি। L1 ক্যাশে, L2 ক্যাশে এবং L3 ক্যাশে, এই ক্যাশেগুলোকে ইউজ করা হয়। ওকে, ক্লিয়ার? আচ্ছা, মুভ টু নেক্সট। এই যে দেখো, আমি যে জিনিসগুলোকে নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করলাম, দেখো সেই জিনিসগুলো এখানে বলে দেওয়া রয়েছে আবার। এই যে প্রাইমারি মেমোরি বা মেন মেমোরি, ঠিক আছে, র্যাম। র্যাম বলতে কি বোঝায়? র্যামে যেমন লেখা রয়েছে দেখো, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম, ঠিক আছে, ঠিক আছে। আর এই যে র্যাম ইজ এ ভোলাটাইল স্টোরেজ, ডেটা উইল লুজ আফটার সুইচিং অফ দ্য কম্পিউটার। ঠিক আছে, হয়তো আমি বলছি এটা এখানে লেখা রয়েছে, র্যামের ডেফিনেশন যেখানে দেখবে সেখানে ভোলাটাইল বলেই দেওয়া থাকে, কিন্তু আবারও বলছি এখন কিন্তু নন ভোলাটাইল র্যাম রিসেন্টলি কিন্তু আপডেটেড হয়ে গেছে, বেরিয়ে গেছে। টেকনোলজি একটা টাইম ইন্টারভেল অন্তর তোমার আপডেট হবেই, এমন আছে আগেরটা দিয়েই চিরকাল চলবে। ওকে, যাক, তো এখানে যেমন ডিডিআর র্যাম কথাটা লেখা রয়েছে, ঠিক আছে। আমরা দেখেছি আগে এইচডি র্যাম হয়, ডিডিআর র্যাম হয়, অনেক রকমেরই র্যাম হয়। ওকে, আচ্ছা, নেক্সট দেখো যেটা রয়েছে, দ্যাট ইজ দ্য রম। ওকে, রম বলতে আমরা কি বুঝি? রম মিনস হোয়াট? দ্য রিড অনলি মেমোরি, মানে যেখানে ইনস্ট্রাকশনস এবং ডেটা যেগুলো রয়েছে অলরেডি গিভেন, সেটা আমার দেওয়া রয়েছে, ঠিক আছে। সেইখান থেকে ডেটা বা ইনস্ট্রাকশনসগুলোকে কখনো আমরা মুছে ফেলতে পারবো না, মানে রম চিরকালই নন ভোলাটাইল নেচার। ওকে, সেটা যেমন হচ্ছে দেখো, এই যে ইজ এ ক্লাস অফ স্টোরেজ মিডিয়া ইউজ ইন কম্পিউটার্স, রম ক্যানট বি মডিফাইড। রমের মধ্যে কখনো মডিফাই করা যাবে না, ঠিক আছে। হয়তো আমরা আগের স্লাইডে দেখলাম যে রমের ক্যাটাগরি আছে, যেমন ইপি রম বা ডবল ইপি রম, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি বলি, ঠিক আছে। আর ডবল ইপি রম হচ্ছে ইলেকট্রনিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি আমরা বলি। কিন্তু মাথায় রাখতে হবে ওগুলোকে ইরেজ করা সম্ভব, কিন্তু ওটা ইউজার করতে পারে না, তার জন্য আলাদা ওয়ে বা মেকানিজম আছে, যে ওয়ে বা মেকানিজমের মাধ্যমে আমাদের কোনো আলাদা কোনো আলট্রাভায়োলেট রে বা ইলেকট্রিক্যাল পালসের মাধ্যমে ইরেজ করতে হবে। Okay, so this is the ROM. Okay, move to next. এই যে এখানে যে পয়েন্টগুলো আমি বললাম দেখো, সেই পয়েন্টগুলো এখানে লেখাও আছে। এই যে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ওয়ান্স প্রোগ্রামেবল, নন ভোলাটাইল। ওয়ান্স প্রোগ্রামেবল মানে কি? প্রোগ্রামটা করা যাবে একবারই, মানে একবারে যদি কোনো প্রোগ্রাম করা হয়ে থাকে সেটাকে আর কখনো কোনোভাবে কিন্তু ইরেজ করা সম্ভব নয় বা যাবেও না। ওকে, সো দ্যাট ইজ পিরম। ওকে, আর আরেকটা হচ্ছে কি ইপিরম, এটা হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, যেটা হচ্ছে ইপিরম, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ওকে, এবং এটাকে কি বলছে দেখো, যে রিপ্রোগ্রামেবল ইউজিং পিরম, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার নন ভোলাটাইল, এটা আমরা কি পারপাস ইউজ করছি? নন ভোলাটাইল, মানে এটা কখনো মানে মানে তোমার ইনস্ট্রাকশন আমার থেকেই যাবে, ঠিক আছে। রম মানেই নন ভোলাটাইল বলেছি, কিন্তু এখানে ইউজ করা হবে কিসের সাহায্যে? আলট্রাভায়োলেট, ইরেজড বাই এক্সপোজিং টু আলট্রাভায়োলেট লাইট। এই কোশ্চেনটা বহুবার পরীক্ষাতে দিয়ে দিয়েছে, অনেক পরীক্ষাতে দিয়েছে, যা ইনস্ট্রাকশনস ফ্রম ইপিরম হ্যাভ বিন ইরেজড বাই ড্যাশ। তাহলে ড্যাশে কি হবে? ইউভি রে। ইনস্ট্রাকশন যেগুলো ইরেজ হবে সেগুলো সবগুলো ইউভি রে সাহায্যে। ওকে, মুভ টু নেক্সট। দেখো এবার যেটা আমরা চলে এসেছি, দ্যাট ইজ কল দ্য সেকেন্ডারি স্টোরেজ, ঠিক আছে। সেকেন্ডারি স্টোরেজ মেমোরি, ওকে, যেটা আমি আগে বলছিলাম। সেকেন্ডারি মানে কি? যেটা পার্মানেন্ট ইন নেচার,
অবভিয়াসলি পার্মানেন্ট হবে। ওকে, বলছি দেখো ইট ইজ অলসো নোন অ্যাজ যে অক্সিলিয়ারি মেমোরি অর পার্মানেন্ট মেমোরি। অক্সিলিয়ারি মানে যেটা আমার মানে পরে আসছে, মানে এটা থাকলেও হবে না থাকলেও হবে, মানে সিস্টেমকে এক্সিকিউশন করার জন্য, সিস্টেমকে চালানোর জন্য বা সিস্টেমের মধ্যে আদার্স অন্য কোনো প্রোগ্রামকে চালানোর জন্য কিন্তু আমাদের এই সেকেন্ডারি মেমোরিটা দরকার নেই। সেইটার জন্য দরকার হচ্ছে গিয়ে প্রাইমারি মেমোরি, র্যাম বা রম। এবার বাল্ক স্টোরেজের জন্য যে কাজগুলো আমার করা হয়ে যাচ্ছে সেইগুলোকে যদি আমাকে ফার্দার স্টোর করতে হয় তার জন্য হচ্ছে কি তোমার সেকেন্ডারি মেমোরি। ওকে, এবং সেটা হচ্ছে দেখো বাল্ক ইনফরমেশন স্টোরড ইন দ্য অক্সিলারি মেমোরি। ঠিক আছে, এই যে স্টোরেজ ডিভাইস হোল্ড ডেটা ইভেন ওয়েন দ্য কম্পিউটার ইজ টার্নড অফ, তাহলে অবভিয়াসলি বুঝতে পারছি এটা নন ভোলাটাইল হবে। টার্ন অফ যদি হয়ে যায় তবুও ডেটাটা আমার থেকে যাবে। ওকে, এই যে মেমোরি হোল্ডস মাচ লার্জার অ্যামাউন্ট অফ ডেটা, অনেক হিউজ ভলিউমের ডেটাকে স্টোর করে রাখে, যেটা প্রাইমারি মেমোরিতে আমার রাখা সম্ভব না। একটা র্যামের সাইজের থেকে তোমার একটা হার্ড ডিস্কের সাইজ অবভিয়াসলি অনেক বেশি হয়, হবেই। ঠিক আছে, সেটা ঠিক আছে। ডেটা ইজ অর্গানাইজড ইন্টু ফাইল, ডেটাটা তোমার ফাইল ফরম্যাটে থাকবে। ঠিক আছে, বাল্ক স্টোরেজের জন্য। সো অল অফ দিস আর দ্য সেকেন্ডারি। সেই সেকেন্ডারি মেমোরি এক্সাম্পলে আমি আগেও দেখিয়েছি স্লাইডে, যেমন আমাদের হার্ড ডিস্ক হতে পারে, ম্যাগনেটিক স্টোরেজের মধ্যে পড়ছে, অপটিক্যাল সিডি ডিভিডি এরাও হবে। ঠিক আছে, তারপর ফ্ল্যাশ যেগুলো রয়েছে, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, এসএসডি, অল অফ দিস আর দ্য। ওকে, মুভ টু নেক্সট। ওকে, দেখো যেটা ক্যাশে মেমোরি বা ক্যাশ মেমোরি। ঠিক আছে, কি বলছে দেখো, ক্যাশ মেমোরি ইজ ফাস্টার দেন, দেখো লেখা রয়েছে ক্যাশ মেমোরি ইজ ফাস্টার দেন দ্য মেন মেমোরি। ক্যাশ মেমোরি থেকে সবচেয়ে ফাস্টার, মেন মেমোরি থেকেও ফাস্টার মেমোরি থেকে ক্যাশে মেমোরি। এটা খুব স্মল অ্যামাউন্ট হয়। ক্যাশে মেমোরি হচ্ছে গিয়ে মানে ডেটা বা ইনস্ট্রাকশনসগুলোকে প্রসেসরের কাছে ক্যারি করে নিয়ে যাবে। প্রসেসরের কাছে যখন দেখা যায় অ্যাকচুয়ালি র্যামের মধ্যে তো ইউজার যখন ইনস্ট্রাকশন দেয় ডেটাগুলো স্টোর হয়, সেই ইউজার ইনস্ট্রাকশনের ডেটাগুলো যদি স্টোর হচ্ছে, যে দেখা যাবে যে ইউজার ইনস্ট্রাকশনে যখন স্টোর হচ্ছে সেই ডেটাগুলো, ঠিক আছে, বাল্ক হয়ে গেলে পারে, মানে হিউজ ভলিউমে হয়ে গেলে পারে সেই ডেটাগুলো প্রসেসরের কাছে যেতে কিন্তু অনেক বেশি সময় নিয়ে নেবে। যাতে ওই প্রসেসরের কাছে গিয়ে পৌঁছাতে পারে তার জন্য কিন্তু আমার এই ক্যাশে মেমোরিকে ইউজ করা হয় ফাস্টেস্ট ওয়েতে। ঠিক আছে, যেমন হচ্ছে দেখো কনজিউমস লেস অ্যাক্সেস টাইম অ্যাজ কম্পেয়ার টু দ্য মেইন মেমোরি, it stores the program that can be executed within a short period of time. It stores data for temporary uses. ঠিক আছে, সেই পারপাস বা সেই হিসাবে ক্যাশে মেমোরিকে ইউজ করছি। ঠিক আছে, ক্যাশে মেমোরি কিন্তু আমরা বলতে পারি একটা ভোলাটাইল ইন নেচার। ওকে, ক্যাশে মেমোরিও কিন্তু মাথায় রাখবে ভোলাটাইল হবে, যেমন র্যামকে আমরা বলছি ভোলাটাইল, তেমনি ক্যাশে মেমোরিও কিন্তু ভোলাটাইল ইন নেচার। ঠিক আছে, সেই পারপাস বা সেই হিসাবে ইউজ করা হয় ক্যাশে মেমোরি। ওকে, ওকে, ব্যাস এটাই ছিল তোমাদের আজকের ক্লাস কন্টেন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, তাই তো? আজকের ক্লাসে কারোর কোথাও কোনো সমস্যা বা কোনো প্রবলেম? ওকে, তাহলে তোমাদের ক্লাসটা আজকে এখানেই রইল। ওকে, পরের দিন আমার নেক্সট ক্লাসে দেখা হবে। এখন আমরা কয়েকটা কম্পিউটার ক্লাস একটু করব। ওকে, ক্লিয়ার? বাই।